হ্যাঁ, স্টার্ট করি। তো আজকে হচ্ছে ওই সিনারিও ম্যানেজার মানে সিনারিও ম্যানেজমেন্ট নিয়ে যেই কোয়েশ্চেনটা আসবে ওই সেটটা আর কি দেখবো। এখান থেকে আর কি মেইনলি একটা সেট আসবে। তো এখানে অনেক ধরনের কোয়েশ্চেন আছে, এইগুলা আর কি সলিউশন সহ স্যার দিয়ে দিছে। তো সলিউশন দেখে দেখে এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারবো। আমি জাস্ট একটা পার্ট দেখাই দিই, বেসিক জিনিসটা শিখাই দিই কিভাবে করতে হয়। তো সিস্টেম হচ্ছে সিনারিও দেওয়া থাকে, যেমন এখানে হচ্ছে যে এক্সপেক্টেড রেভিনিউ দেওয়া আছে, জানুয়ারিতে এত, ফেব্রুয়ারিতে এত, মার্চে এত। কিছু এক্সপেক্টেড কস্ট দেওয়া আছে, যে আমার ফিক্সড কস্ট এগুলা, যেমন স্যালারিতে এত কস্ট হচ্ছে, ইন্স্যুরেন্সে এত, অফিস ইউটিলিটিসে এত, রেন্ট এত, হ্যাঁ। আর কিছু ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে, যেমন ম্যাটেরিয়ালে 30%, অ্যাড বাজেটে 15%, আর হচ্ছে সেলস প্রমোশনে 25%, এরকম একটা সিনারিও দেওয়া আছে। এখন বিভিন্ন কোয়েশ্চেন করবে স্যার এই এক্সামে, যে কোয়েশ্চেন গুলা করবে ওইগুলো এরকমই থাকবে, যে ম্যানেজার ইজ আস্কিং হোয়াট ইফ দেয়ার ইজ আ নিউ কন্ট্রাক্ট এন্ড সেলস অফ জানুয়ারি জাম্পস টু 1,10,000 এন্ড ফ্রম দেয়ার 20% ইনক্রিজ মান্থ ওভার মান্থ। তার মানে হচ্ছে গিয়ে মান্থ ওভার মান্থ হচ্ছে 20% করে জিনিসটা ইনক্রিজ করতে থাকে, ঠিক আছে। এখন পরীক্ষার হলে শুধু এরকম দেওয়া থাকবে, স্যার আর কি জিনিসটা বোঝার সুবিধার জন্য সাইডে এরকম করে আবার লিখে দিছে, বাট এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য জাস্ট। পরীক্ষার হলে আমাদেরকে এই জিনিসটা বানিয়ে নিতে হবে। যেমন আমি এই কোয়েশ্চেনটা দেখে বুঝতে পারতেছি যে জানুয়ারিতে জিনিসটা 1,10,000 ছিল আমার কস্ট, বা সরি রেভিনিউ, এই যে যেমন এখানে রেভিনিউ ছিল 85,000, ওইটা 1,10,000-এ যাচ্ছে। এরপরে মান্থ ওভার মান্থ 20% করে ইনক্রিজ হচ্ছে, তার মানে ফেব্রুয়ারিতে কি হবে, এই 1,10,000 প্লাস এই 1,10,000-এর আরো 20%, রাইট। তারপর মার্চে কি হবে, ওই ফেব্রুয়ারিতে আমরা যেটা পাইছি ওইটার সাথে আরো 20% অ্যাড হবে, ঠিক আছে। তো এই আর কি, এভাবে করে করে আমরা জিনিসটা বের করে নিব, হ্যাঁ। এখন কথা হচ্ছে, আমরা ফার্স্টে আগে একটা মডেল বানাই নিব। আমাদের কাছে এই যে জিনিসপত্রগুলো দেওয়া থাকবে, আমরা এই জিনিসগুলোকে নিয়ে একটা মডেল বানাই নিব ফার্স্টে। পরে ওই মডেলের বেসিসে আমরা জাস্ট আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করব, ঠিক আছে। এখন আমরা ট্রাই করব একটা অটোমেটেড মডেল বানাইতে, যাতে কি হবে, আমি যদি আমার এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এই ভ্যালুগুলা জাস্ট চেঞ্জ করি, তাহলে আমার বাকি সব ভ্যালুগুলা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চেঞ্জ হয়ে আমাকে আমার অ্যান্সার দিবে। যে যদি এরকম হইতো তাইলে কি হইতো, এর জন্যই আর কি এটা দিছে যে হোয়াট ইফ অ্যানালাইসিস, যে হোয়াট ইফ এটার রেভিনিউ 85,000 না হয়ে 1,10,000 হইতো, তাইলে আমার আর প্রফিট কি হইতো, বা তাইলে আমার ওই কোয়ার্টারের টোটাল রেভিনিউ কি হইতো, এরকম আর কি, ঠিক আছে। তো আমরা ফার্স্টে মডেল বানানোতে ফোকাস করব। তো ফার্স্টে হচ্ছে আমরা এই যে এই জিনিসটা কপি করে নেই, কপি করে এখানে নিয়ে আসি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে কি ফার্স্ট একটা ইনকাম স্টেটমেন্ট বানাবো। ইনকাম স্টেটমেন্টে কি থাকে, ফার্স্টে আমাদের উপরে রেভিনিউ থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট, এরপর থাকবে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, তাই না। তো আমরা হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে গিয়ে ফার্স্টে এখানে লিখি। আচ্ছা, এটা এখানে ডিরেক্ট আমাদের চেষ্টা করতে হবে এইখান থেকে, যাতে আমাদের মডেলের সাথে কানেক্টেড থাকে জিনিসটা। কানেক্টেড বলতে আমি বুঝাচ্ছি যে আমরা এখন এখানে যে মডেলটা বানাবো, এই মডেলটা যাতে আমাদের এই ইনপুটের সাথে কানেক্টেড থাকে, যাতে আমরা যদি এখানে 85,000 থেকে এই জিনিসটাকে চেঞ্জ করে 1,10,000 করি, তাইলে যাতে আমার মডেলে জিনিসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, তাই না। সো আমরা এটাকে ম্যানুয়ালি ভাবে টাইপ করব না, যেমন জানুয়ারির আন্ডারে আমি লিখলাম 85,000, এরকম করে করব না। কেন, কারণ এভাবে করলে কি হবে, জিনিসটা কিন্তু এটার সাথে কানেক্টেড না। আমি যদি এখন এখানে 1,10,000 বানাই, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, তাই না। সো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে এই যে ইকুয়ালস টু দিয়ে আমরা এই যে এইটা এখানে মানে এই সেলটাকে রেফার করতে পারি A2। এবার যদি আমি এন্টার দিই, তাহলে এইটা হচ্ছে কি ওই সেলের সাথে কানেক্টেড। আমি যদি এখানে জানুয়ারি না লিখে মার্চ লিখতাম, তাহলে এই যে এটা কিন্তু অটোমেটিক মার্চ হয়ে যাচ্ছে, তাই না। সো এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমাদের মডেলটা আমাদের এই ইনপুট গুলোর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। এখন আমরা চাইলে এভাবে করে ইকুয়াল দিয়ে দিয়ে একটা একটা করে করতে পারি, যে ফেব্রুয়ারির সাথে কানেক্ট করে এন্টার, তারপর আবার ইকুয়াল দিয়ে মার্চ লিখে মার্চের সাথে কানেক্ট করে এন্টার, মানে ওই সেলটাকে রেফার করে। অথবা আমরা করতে পারি হচ্ছে ট্রান্সপোজ, একটা ফর্মুলা আছে, আমরা হচ্ছে ট্রান্সপোজ দিয়ে এই জিনিসটাকে জাস্ট সিলেক্ট করে দিলে ওইটা হচ্ছে গিয়ে এই রো গুলাকে কলাম বরাবর নিয়ে আসে, ঠিক আছে। যেমন এই জানুয়ারির আন্ডারে 85,000, এক্সকিউজ মি, ওইটাকে কলাম বরাবর নিয়ে আসে, ফেব্রুয়ারি ওইটাকে এরকম নিয়ে আসে, ঠিক আছে, এরকম।
আচ্ছা, এখন যদি আমি এইখানে 85,000-এর জায়গায় যদি আমি জিনিসটাকে 75,000 বানাই দিই, তাহলে কিন্তু অটোমেটিক এখানে 75,000 হয়ে যাচ্ছে। তার মানে আমার এই জিনিসটা হচ্ছে গিয়ে ইনপুটের সাথে কানেক্টেড মডেলটা, ঠিক আছে? এটা ছিল হচ্ছে গিয়ে আমার কি বলবো, রেভিনিউ। তাহলে আমি এখানে লিখে দিই রেভিনিউ, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আমার কি আছে, আমার ভ্যারিয়েবল কস্ট আছে। তাহলে আমার ভ্যারিয়েবল কস্টে কি আছে, ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এই যে ম্যাটেরিয়াল, তারপর অ্যাড বাজেট, তারপরে হচ্ছে সেলস, ঠিক আছে? তাহলে আমি এটা সিলেক্ট ইকুয়াল দিয়ে এটা এন্টার দিয়ে দিলে যে তিনটা চলে আসবে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে যেহেতু 30% এর সাথে হচ্ছে গিয়ে রেভিনিউ গুণ হবে, তার মানে আমার যে রেভিনিউর 30% হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালের কস্টিং এ চলে যাচ্ছে, ভ্যারিয়েবল কস্ট। হ্যাঁ, তো আমি এখানে কি করতে পারি, আমি ইকুয়াল দিয়ে এই যে রেভিনিউ, যেটা রেভিনিউ মাল্টিপ্লাইড বাই এই 30% দিলে আমার হচ্ছে গিয়ে এই যে আমার কস্টটা চলে আসতেছে, ম্যাটেরিয়ালের কস্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে অ্যাড বাজেটের সাথে আমি হচ্ছে এটা মাল্টিপ্লাই করব। আচ্ছা, এটা অটোমেটিকলি করা যায়, কিভাবে করা যায়, আমি যদি জিনিসটাকে নিচে ফিল হ্যান্ডেল দিয়ে টান দিই, তাহলে জিনিসটাকে আসলে ঠিক ক্যালকুলেট করতেছে নাকি এটা খেয়াল রাখতে হবে। আমার এখানে কি হচ্ছে, 30% ইন্টু 85,000 হচ্ছে, তাই না? নিচেরটাই কি হচ্ছে, নিচেরটায় এই যে অ্যাড বাজেট 15% ইন্টু 95,000 হচ্ছে, ঠিক আছে? বাট এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ফেব্রুয়ারির রেভিনিউ, আমি কিন্তু জানুয়ারির রেভিনিউতে আছি। সো এখানে আমার একটা ভুল হচ্ছে, ঠিক আছে? তার মানে আমি হচ্ছে কি জিনিসটাকে এভাবে করতে পারবো না। তাহলে কি করা যায়? আচ্ছা দোস্ত, এটা কি তোর এটা না বলে হাইপোথিসিস টেস্টিং? না না, এটা হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস। হাইপোথিসিস টেস্টিং এর ভিডিও আছে আলাদা। সবগুলো কি এই যে তোর ওই চ্যানেলে আপলোড দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, ওই চ্যানেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি ইকুয়াল দেই, দিয়ে আমি যদি শুধু 30% সিলেক্ট করি, হ্যাঁ, 30% সিলেক্ট করে মাল্টিপ্লাইড বাই 85,000 দেই, হ্যাঁ, আচ্ছা 25,000 হচ্ছে, ওকে। আচ্ছা, দেখতে হবে, চাইলে ম্যানুয়ালি করা যায়, ম্যানুয়ালি যেভাবে বারবার করে করে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যায়, হ্যাঁ মাথায় আসছে, আমি যদি B2 এটাকে ফিক্স করে দিই জাস্ট, তাইলে কিন্তু হচ্ছে গিয়ে আমার ফিল হ্যান্ডেল দিয়ে কাজ করতে পারবো। তাইলে কি হবে, আমি এই সেলটাকে ফিক্স করে দিচ্ছি, আর এই সেলটা আমি যখন এক ঘর নিচে নামবো তখন এইটাও এক ঘর নিচে নামবে, তাহলে এই যে অ্যাড বাজেট আসতেছে। আবার যখন এক ঘর নিচে নামবো তখন এইটা এক ঘর নিচে নামবে, তাহলে সেলস প্রমোশন আসতেছে। বাট আমার B2টা অলওয়েজ ফিক্স থাকবে, ঠিক আছে? তাহলে B2 অলওয়েজ ফিক্স থাকার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে ডলার সাইন দিয়ে দিতে পারি, $B $2, ঠিক আছে? মানে আগে হচ্ছে গিয়ে ডলার সাইন দিয়ে দিতে পারি, এটা হচ্ছে গিয়ে শর্টকাট আছে, F4 প্রেস করলে হচ্ছে গিয়ে ফিক্স করে দেয়। তার মানে হচ্ছে আমার রোটাও ফিক্স, কলামটাও ফিক্স, মানে এই পুরো সেলটাই ফিক্স। এখন যদি প্রেস করি তাহলে আমার ক্যালকুলেশন ঠিকঠাক মতো আসবে, এই যে বারবার হচ্ছে B2 আসবে, তার মানে জানুয়ারি যে রেভিনিউ ওইটা মাল্টিপ্লাইড বাই এই যে অ্যাড বাজেটের পার্সেন্টেজ। তারপরে সেলস প্রমোশনের জন্য সেম, জানুয়ারির যেটা ওইটা মাল্টিপ্লাইড বাই সেলস প্রমোশনের পার্সেন্টেজ, ঠিক আছে? সিমিলারলি বাকি তিনটাও করে ফেলবো, ফেব্রুয়ারি আমি হচ্ছে এটা নিব মাল্টিপ্লাইড বাই, এটা হচ্ছে B3, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হচ্ছে কোয়ার্টারের একটা বানাই, ওই কোয়ার্টারের ভ্যালু সব, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি আমার কোয়ার্টারের টোটাল রেভিনিউ আসবে, তাহলে আমরা হচ্ছে সাম করে দিই এই তিনটা,
এইখানেও সেম হবে, এই তিনটার সাম। তাহলে আমি হচ্ছে ম্যাটেরিয়ালের যে কস্ট ওটা পাবো। ম্যাটেরিয়ালের জন্য আমার টোটাল কস্ট কত, অ্যাড বাজেটের কস্ট কত, এগুলো সব এক্সপেন্সেস পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কলাম বানায় ফেলি, টোটাল ভ্যারিয়েবল কস্ট, টোটাল ভিসি। এটা হচ্ছে সাম অফ এই তিনটা, তাই না, জানুয়ারির জন্য। সিমিলারলি এখানেও এই তিনটা। আচ্ছা, এবার হচ্ছে ফিক্স কস্টে আসি। ফিক্স কস্ট কত, ফিক্স কস্ট বলেই দিছে। ফিক্স কস্ট হচ্ছে কি এই যে এইটা। হ্যাঁ, ফিক্স কস্ট, সরি, ফিক্স কস্টের জন্য হচ্ছে স্যালারি 5,500। এটা কিন্তু আমার 3 মান্থের জন্য হচ্ছে, জানুয়ারিতেও হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, মার্চেও হচ্ছে, তাই না। সো এটা অলওয়েজ হচ্ছে গিয়ে প্রত্যেক মান্থের জন্য ফিক্স থাকবে। সো এটা যা আছে ওইটা তাই থাকবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে ওই সেম ফর্মুলা আসবে। সাম অফ এইটা, এটারও একটা টোটাল কলাম বানায় ফেলি। টোটাল ফিক্স কস্ট হচ্ছে গিয়ে সাম অফ এইটা। হ্যাঁ, তাহলে আমার প্রফিট আসতেছে কত, প্রফিট হচ্ছে গিয়ে আমার রেভিনিউ মাইনাস আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট মাইনাস আমার টোটাল ফিক্স কস্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার জানুয়ারি রেভিনিউ, এই এই পুরাটা হচ্ছে গিয়ে তাহলে এই যে আমার ফেব্রুয়ারি মার্চ, আর এটা হচ্ছে গিয়ে আমার পুরো কোয়ার্টারটা যদি আমি হিসাব করি সেটা, ঠিক আছে। এই আর কি। এখন এইগুলা সব ক্যালকুলেট করলাম, এইটা হচ্ছে গিয়ে তাইলে এখন আমার পুরো জিনিসটাই কিন্তু অটোমেটেড, পুরো জিনিসটাই কিন্তু অটোমেটেড। হ্যাঁ, যেমন 85,000 টাকা এখানে, আমি যদি এটাকে চেঞ্জ করে এখন 1,00,000 টাকা বানাই দিই, তাহলে কিন্তু এই যে ভিতরে সব ভ্যালু ট্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 85,000-এর জন্য ছিল কিন্তু এটা 57,000। হ্যাঁ, তো এই আর কি। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের পুরো জিনিসটা হচ্ছে আমাদের ইনপুটের সাথে কানেক্টেড থাকে, যাতে আমরা এই ইনপুটের মধ্যে যে কোনো কিছু চেঞ্জ করলে আমাদের আউটপুটের মধ্যে, মানে এই যে আমাদের যে মডেলটাও যাতে চেঞ্জ হয়। হ্যাঁ, এখন এখানে কিন্তু অনেকগুলা নাম্বার, কোনটা কি আসলে জিনিসটা বুঝতে একটু ডিফিকাল্ট হইতে পারে। এর জন্য একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে হোম ট্যাবে এই যে সেল স্টাইলস একটা অপশন আছে। সেল স্টাইলস এ গেলে এখানে এই যে ডেটা এন্ড মডেলের মধ্যে এরকম অনেকগুলো অটো সেট করা আছে, যে ইনপুটের জন্য হচ্ছে এরকম একটা কালার, ক্যালকুলেশন গুলো হচ্ছে এরকম একটা কালার দেওয়া থাকে এরকম। সো যেহেতু এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ইনপুট, সো এই পার্ট গুলাকে সিলেক্ট করে চাইলে এই যে সেল স্টাইলস এ গিয়ে এই যে ইনপুট যদি দিয়ে দিলাম, তাইলে হচ্ছে কি আমি বুঝতে পারবো যে আমার হচ্ছে এইগুলা আমার আলাদা ইনপুট, ঠিক আছে। তারপরে আরো অনেক কিছু আছে এখানে। আহ হ্যাঁ, যেমন এই যে জানুয়ারি কোয়ার্টার, এই পুরো পার্টটাকে হচ্ছে কি নোট দিয়ে দেওয়া যায়। সেল স্টাইলে গিয়ে এটা হচ্ছে নোট, আর এটা হচ্ছে নোট, ঠিক আছে। আর এইগুলা হচ্ছে ক্যালকুলেশন। হুম, এই সবগুলাকে ক্যালকুলেশন দিয়ে দিতে পারি, এই আর কি। প্রফিট গুলাকে আউটপুট দিয়ে দিই ক্যালকুলেশন না দিয়ে, আর কোয়ার্টারের গুলাকেও আউটপুট দিয়ে দিই, ঠিক আছে। এটা জাস্ট বুঝার সুবিধার জন্য। এখন কিন্তু আমি যে কোনো কিছু দেখেই ডিরেক্ট আমি বুঝতে পারবো, আচ্ছা ঠিক আছে, এগুলো আমি ক্যালকুলেট করছিলাম, এগুলো আমার আউটপুট আসছে এরকম এরকম, আর এটা হচ্ছে আমার ইনপুট যেগুলো আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল।
হ্যাঁ, এখন হচ্ছে আমার মডেলটা রেডি। এখন আমি যে কোনো ধরনের কোয়েশ্চেনস আনসার করতে পারবো। যেমন সিনারিও 2 তে কি বলছে? বলছে যে ম্যানেজার ইজ আস্কিং হোয়াট ইফ দেয়ার ইজ আ নিউ কন্ট্রাক্ট এন্ড সেলস অফ জানুয়ারি জাম্পস টু 1,10,000, যেটা আমরা বলতেছিলাম যে আমাদের যদি জানুয়ারি সেলস 1,10,000 হয় এন্ড এরপরে প্রত্যেক মান্থে যদি সেটা 20% করে বাড়তে থাকে, তাইলে আমার এভারেজ নেট ইনকাম কত হবে, ঠিক আছে? তো এখন আমার কাছে কিন্তু মডেল রেডি করা আছে, আমি জাস্ট ওইখানে ভ্যালুগুলো বসাই দিলেই কিন্তু হবে। যেমন আমি এখানে 1,10,000 বসাই দিলাম, তারপরে এখানে কত হবে ওইটা বসাই দিলাম, এরপরে এখানে কত হবে ওটা বসাই দিলাম। তাইলে আমি হচ্ছে গিয়ে আমার প্রফিট, এভারেজ নেট ইনকাম সবকিছু আমি পেয়ে যাব, তাই না? যা দরকার, যেমন আমার প্রফিট দেওয়া আছে, আমি এটার একটা এভারেজ বের করে ফেলতে পারবো। এই আর কি। এখন এই জিনিসটাকে আমরা সিনারিও ম্যানেজার দিয়ে করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে আহ এই যে ডেটা ট্যাবে গিয়ে আমরা যদি হোয়াট ইফ অ্যানালাইসিসে যাই, তাহলে এই যে এখানে একটা অপশন আছে সিনারিও ম্যানেজার, ঠিক আছে? এই সিনারিও ম্যানেজার দিয়ে কি হয়, আমরা একটা সিনারিও সেভ করে রাখতে পারি। যেমন কারেন্টলি এখন আমার কাছে একটা সিনারিও আছে যে আমার এক্সপেক্টেড রেভিনিউ গুলো হচ্ছে এই যে 85, 95 আর 1,20,000। এটা আমার একটা সিনারিও। তা আমি হচ্ছে গিয়ে আমার অরিজিনাল সিনারিও হিসেবে এটাকে সেভ করে রাখলাম। আমি নতুন আরেকটা সিনারিও অ্যাড করলাম যে আমার যদি 1,10,000 তারপরে ওটা আরো 20% করে করে বাড়ে তাইলে কি হবে। তো এর জন্য হচ্ছে আমরা সিনারিও ম্যানেজার ইউজ করি, যাতে আমরা পরবর্তীতে গেলে আমরা আগের সিনারিওর সাথে কম্পেয়ার করতে পারি, বা যদি আগের সিনারিও দেখতে হয় বা কিছু করতে হয় সেক্ষেত্রে যাতে আমাদের জিনিসটা সেফ থাকে, তাই না? এখন আমি তো আর এটার জন্য 10-20টা শিট বানাবো না বসে বসে একই জিনিসে। চাইলে ওভাবেও সেভ করা যায়, বাট মানে এটা হচ্ছে বেটার ওয়ে আর কি। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে এটা সিলেক্ট করা অবস্থায়, আচ্ছা, সিনারিও ম্যানেজারে যাওয়ার আগে আমরা করব কি, জিনিসটাকে নাম দিব, ঠিক আছে? এই সেলগুলার নাম দিব। যেমন এই যে জানুয়ারি, এটার ভ্যালু হচ্ছে 85,000, ঠিক আছে? এখন এইটা যে 85,000, এই সেলটাকে আসলে আমি কি দিয়ে রেফার করি? এই সেলটা হচ্ছে B2 সেল, এই যে বি নাম্বার কলামের 2 নাম্বার সেল, তাই না? এখন আমি চাচ্ছি এই জিনিসগুলোকে একটা নাম দিতে, যাতে আমি স্পেসিফিক্যালি জানুয়ারি বললে আমার এই জানুয়ারির সেলটাকেই রেফার করবে, ঠিক আছে? বা আমি ফেব্রুয়ারি ইকুয়ালস টু ফেব্রুয়ারি লিখলে ফেব্রুয়ারির রেভিনিউকেই রেফার করবে। এখন ফেব্রুয়ারি রেভিনিউ যে কোনো কিছু হইতে পারে, তাই না? সো আমরা আগে জিনিসগুলোকে নাম করব, নাম দিব আর কি। তো আমরা নাম দেওয়ার জন্য আমরা একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি এই যে 3টা কলাম সিলেক্ট করে আহ একটু দেখতে হবে, ওয়েট। এই যে ফর্মুলাজে যাই, ফর্মুলাজে গিয়ে যদি ক্রিয়েট ফ্রম সিলেকশন দেই, তাইলে আমাকে দেখাবে যে ক্রিয়েট নেমস। এখন আমি নেমটা সিলেক্ট করব কই থেকে, আমি এই যে এই 3টাকে নাম দিতে চাচ্ছি, নামটা নিবে কই থেকে, এই যে এই সাইডের কলাম থেকে, রাইট? সো আমি হচ্ছে লেফট কলাম সিলেক্ট করে দিব, যেহেতু এইটার লেফটে এই কলামটা আছে। দিয়ে আমি যদি ওকে দিয়ে দিই, আহ ইজেন ভ্যালিডেশন পাবে। হুম, ডিফিকাল্ট।
আচ্ছা, বুঝছি। পুরোটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? শুধু এইটা না, পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করার পরে আমি যদি ক্রিয়েট সিলেকশন দিই, দিয়ে যদি লেফট কলাম দিই, তার মানে হচ্ছে গিয়ে এই লেফটের যে কলাম ওটা থেকে নাম নিবে, নিয়ে রাইটের কলামটার নাম নাম সে দিবে, ঠিক আছে? দিয়ে যে আমি ওকে দিলাম। এখন যদি 85,000 এ ক্লিক করি, তাহলে এই যে আমার এখানে কিন্তু সেল না দেখায়, জানুয়ারি দেখাচ্ছে, এখানে ফেব্রুয়ারি দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি বুঝতে পারতেছি এখন, আমি যদি যে এখন যে কোনো একটা সেলে যাই, এখানে এখানে গিয়ে আমি যদি ইকুয়াল টু জ্যান লিখি, তাহলে এই যে আমার জানুয়ারির একটা ভ্যালু আসবে, ঠিক আছে? এই যে 85,000, এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করি, এটা যদি 55,000 বানাই দিই, তাহলে এই যে এটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে যাতে জিনিসটা আরো ইজি হয়, এর জন্য আমরা নাম দিচ্ছি। তারপরে এইটাও সিলেক্ট করব, করেও হচ্ছে গিয়ে লেফট কলাম দিয়ে দিব। আচ্ছা, সরি, এই এই জিনিসটা বারবার ভুল করতেছি, পুরোটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে এরপরে লেফট কলাম দিতে হবে। হুম, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে নাম টাম দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমি যেখান থেকে যে কোনো ভ্যালু দেখি, তাইলে আমার হচ্ছে গিয়ে ডিরেক্ট পার্সেন্টেজ সিলেক্ট করলে হচ্ছে ওই যে দেখাবে কোনটার পার্সেন্টেজ, মানে এই যে অ্যাড বাজেটের পার্সেন্টেজ, ঠিক আছে? এই আর কি। এখন আমি এই জিনিসটাকে একটা সিনারিও হিসেবে সেভ করে রাখতে যাচ্ছি। তো কিভাবে সেভ করব? আমি হচ্ছে গিয়ে ডেটা ট্যাব থেকে হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে সিনারিও ম্যানেজার থেকে সেভ করবো। তো আমি আগে জিনিসটাকে সিলেক্ট করি। আমি হচ্ছে গিয়ে এই যে এই তিনটা, তারপরে হচ্ছে গিয়ে কন্ট্রোল প্রেস করে এই তিনটা, আর এই যে এইগুলা এগুলা সেভ করব। হোয়াট ইফ অ্যানালাইসিস, সিনারিও ম্যানেজার। আহ হুম হ্যাঁ, সিনারিওর একটা নাম দিতে পারি। সিনারিওর নাম হচ্ছে গিয়ে দেই ওল্ড। এখানে এই যে দেখাচ্ছে যে আমি হচ্ছে B3 থেকে B5 পর্যন্ত সিলেক্ট করছি, তারপর B8 থেকে B11, আর এই যে B13 থেকে B15, মানে এই কলাম, এই ইয়াগুলা সিলেক্ট করছি, সেলগুলা সিলেক্ট করছি, ঠিক আছে? দিয়ে আমি যদি ওকে প্রেস করি, তাহলে হচ্ছে এই যে আমাকে ভ্যালু দেখাচ্ছে, এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সহ এখানে ভ্যালু দেখাচ্ছে, ঠিক আছে? যখন আমার সবগুলা চলে আসবে, এরপর আমি যদি ওকে দিয়ে দিই, তাহলে এই যে আমার ওল্ড হিসেবে একটা সিনারিও অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে সিনারিও 2 তে যেটা বলছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটার ভ্যালু চেঞ্জ করতে, ঠিক আছে? চেঞ্জ করে আমি দেখতে চাচ্ছি যে আমার আসলে এভারেজ নেট ইনকামটা কিরকম হবে। তো আমি কিন্তু চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি, বাট ওই যে বললাম আমরা একটা সিনারিও বানায় নিব। সো আমরা হচ্ছে আবার এটা সিলেক্ট করে যে হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে সিনারিও ম্যানেজারে যাব, গিয়ে আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা না, আমরা হচ্ছে এগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে হোয়াট ইফ অ্যানালাইসিসে যাব, সিনারিও ম্যানেজার, যে আমরা হচ্ছে গিয়ে দিলাম নিউ, ঠিক আছে? দিয়ে আমি যদি ওকে দেই, দিলেই যে আমার জানুয়ারির ভ্যালু দেখাবে। জানুয়ারির ভ্যালু কত? জানুয়ারির ভ্যালু ছিল হচ্ছে 1,10,000। ফেব্রুয়ারির ভ্যালু কত? ফেব্রুয়ারির ভ্যালু হচ্ছে গিয়ে, আমরা চাইলে এইখানেও ফর্মুলা দিতে পারবো, ইকুয়ালস টু 1,10,000 মাল্টিপ্লাইড বাই কত, 20%, তার মানে 1.2। আর মার্চেরটা কত ছিল? হ্যাঁ, মার্চেরটা ছিল হচ্ছে গিয়ে ইকুয়ালস টু 1,10,000 মাল্টিপ্লাইড বাই 1.2 মাল্টিপ্লাইড বাই 1.2। হ্যাঁ, দুইবার ইয়া হবে। আচ্ছা, এবার যদি ওকে প্রেস করি, বলছে যে কনভার্টেড ফর্মুলা হচ্ছে কি, সরি, ফর্মুলা হচ্ছে ভ্যালুতে কনভার্ট হয়েছে। হ্যাঁ, আমি ওকে প্রেস করলে এই যে আমার হচ্ছে নিউ আর ওল্ড দুইটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখন আমি যদি নিউ দেই, আচ্ছা কিছু হয়নি, দেখি। এই যে শো প্রেস করতে হবে। আচ্ছা, শো প্রেস করলে এই যে আমার হচ্ছে গিয়ে দেখাচ্ছে যে যদি এটা 1,10,000, 1,32,000 আর 1,58,400 হয়, তাহলে আমার এইখানে ভ্যালু গুলা কত আসবে, ঠিক আছে? ওই কোয়ার্টারের আমার টোটাল প্রফিট কত হবে, বা আমার মান্থলি প্রফিট কত হবে। আমি যদি আবার ওল্ডটা দেখতে চাই, আমি শো দিলে কিন্তু আমার আগে ওল্ডটা দেখাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিনারিও ম্যানেজারের কাজ, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও অ্যাড করে রেখে দিতে পারি। আমি যদি এটা ক্লোজ করে দিই, তাহলে কিন্তু আমার এই যে আবার মডেলটা আমরা চলে আসলাম, বাট আমি সিনারিও ম্যানেজারে যে কোনো সময় গিয়ে আমি নিউটাও দেখতে পারবো, ঠিক আছে? এই যে এখন আমি নিউটা নিয়ে ফর এক্সাম্পল কাজ করবো, তো আমি নিউটা নিয়ে আসলাম। তো এটাই হচ্ছে সুবিধা।
সিনারিও ম্যানেজারের। হ্যাঁ, এখন এই যে আমি নিউটা জানি, এখন আমি চাইলে এখান থেকে অ্যাভারেজ যেটা যা বের করতে চায় ওটা বের করতে পারবো, ঠিক আছে। তারপরেরটা যদি দেখি, বলছে যে in the earning statement your managerial team wants to see how much would be the total net income under three scenario, আচ্ছা, in which several factors can you change at the same time, আচ্ছা। হ্যাঁ, বেসিকলি বলছে যে ম্যানেজারিয়াল টিম দেখতে চাচ্ছে যে বেস্ট কেস যেটা, সেটা হচ্ছে ম্যানেজার নেগোশিয়েট করে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে কমায় 20% আনছে, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড বাজেট হচ্ছে গিয়ে 15% থেকে 20% আরো 5% অ্যাড করছে, আর হচ্ছে গিয়ে রেভিনিউকে হচ্ছে গিয়ে 10,000 ইনক্রিজ করছে বাই ইচ মান্থ, ঠিক আছে। আচ্ছা, তো এই ভ্যালু গুলো হচ্ছে কি দিয়ে দিছে, এই যে 20% আর অ্যাড রেভিনিউ 15% ছিল, ওখান থেকে 20% গেছে। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হচ্ছে গিয়ে এই যে জানুয়ারিতে কত ছিল আগে 85,000, বাট এখন কিন্তু 10,000 ইনক্রিজ করছে, সো 95। ফেব্রুয়ারিতে আরো 10,000 ইনক্রিজ হবে, সো 1,05,000। এরপরে আরো কত ইনক্রিজ হচ্ছে 10,000, সো 1,00,000। এখানে 1,15,000 হওয়ার কথা, 1,30,000 দিছে কেন জানি না, ভুলে ভুলে দিছে আই থিঙ্ক। কারণ বাই 10,000 ইচ মান্থ হইলে তো 10,000 ইনক্রিজ করার কথা, 20,000 না। আচ্ছা, যাই হোক। আর ওয়ার্স্ট কেস সিনারিও দিয়ে দিছে, বলছে যে কস্ট অফ ম্যাটেরিয়াল যেটা ওইটা হচ্ছে গিয়ে 40% চলে যাবে, আর স্যালারিজ উইল গো আপ বাই অ্যান এক্সট্রা 2,000, যেটা হচ্ছে ফিক্স কস্ট ছিল স্যালারিজ, ঠিক আছে। তো আমাদের কাজ হচ্ছে, আমাদেরকে যখন ফার্স্টে কোয়েশ্চেনটা দিয়ে দিবে, আমরা ওইখান থেকে ডেটা গুলাকে এক্সট্রাক্ট করবো, যে ডেটা গুলা কি বলছে, যেটা স্যারে যেখানে করে দিছে আমাদের, এই জিনিসটা আমাদের এক্সামে করে নিতে হবে, যে আমার কি কি চেঞ্জেস আনতেছে, ঠিক আছে। আমরা যখন কোয়েশ্চেনটাকে আগে ভালো করে অ্যানালাইজ করে এটা করলাম, করার পর এখন কিন্তু আমার কাছে সব ডেটা আছে, এখন আমি কি করতে পারি, এখন আমি হচ্ছে আমার মডেলে গিয়ে এই যে আমার সিনারিও অ্যানালাইসিসে যে সিনারিও ম্যানেজারে যে অ্যাড করে নতুন আরেকটা মডেল বানাতে পারি। মডেল দিয়ে আমার ওই যে ভ্যালু যখন দিতে হবে, তখন আমি ভ্যালু গুলা জাস্ট এটা অ্যাড করবো। একটু আগে যেরকম ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভ্যালু চেঞ্জ করলাম না, সিমিলারলি এই সবগুলার ভ্যালু জাস্ট একটু বসাই দিব, বসাই দিয়ে আমি দেখবো যে আমার তখন কি হবে, ওই সিনারিওতে আমার প্রফিট কি হবে, লস কি হবে, ঠিক আছে। এটা ওই সিম্পল কাজ। আচ্ছা, 4 নাম্বার সিনারিওতে কি বলছে, বলছে যে অ্যাজিউম ইউড লাইক টু সি অল দ্য পসিবল আউটকামস আন্ডার চেঞ্জ ইন টু ফ্যাক্টরস এট দ্য সেম টাইম। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এভারেজ নেট ইনকাম আন্ডার দ্য জয়েন্ট এফেক্ট অফ টু চেঞ্জিং ভ্যারিয়েবল। তার মানে অ্যাড বাজেট হচ্ছে ইনক্রিজ হবে 12 থেকে 18 পর্যন্ত, সেলস প্রমোশন ইনক্রিজ হবে 22 থেকে 28 পর্যন্ত। তার মানে কোয়েশ্চেনটাই বলছে যে অ্যাড বাজেট 12 থেকে 18 পর্যন্ত ইনক্রিজ হইতে থাকবে, মানে 12, তারপর 13, তারপর 14, 15 এরকম করে। আর সেলস প্রমোশন 22, 23, 24 এরকম করে 28 পর্যন্ত ইনক্রিজ হবে। এন্ড প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা একটা কেস আছে। ফর এক্সাম্পল, আমার যদি অ্যাড বাজেট 12 হয় আর সেলস প্রমোশন যদি 22 হয়, তখন এক কেস। আবার অ্যাড বাজেট যদি 13% হয় বাট সেলস প্রমোশনে 22ই রয়ে গেল, তাইলে এক কেস। আবার যদি 23% হয় তাহলে আরেক কেস, তাই না? তো এইটাই হচ্ছে কি আগে আমাদের বানাই নিতে হবে। যেমন এই যে আমরা একটা টেবিল বানাইলাম, ওইখানে হচ্ছে এই যে আমরা হচ্ছে গিয়ে 22, 23, 24 এরকম করে সেলস প্রমোশন 28 পর্যন্ত গেছে, আর অ্যাড বাজেট হচ্ছে যেরকম 12, 13, 14 করে 18 পর্যন্ত গেছে। এর জন্য এই যে প্রত্যেকটা বার কিন্তু আমাদের এই যে একটা করে সিনারিও আছে, তাই না? তো আমাদের এইটাই পরীক্ষার হলে বানায় নিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা বানায় নিয়ে তারপর কাজ করতে হবে। তো আমি এটা কপি করে হচ্ছে এখানে নিয়ে আসি। হ্যাঁ, এখন এইটার কাজ কি, এটা আমরা কিভাবে করব, এইটার জন্য হচ্ছে কি আমরা ইউজ করতে পারবো আহ হুম 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 ভুলে গেছি এটা কিভাবে জানি করে। আচ্ছা, ডেটা টেবিল দিয়ে মেবি, হ্যাঁ। তো আমরা যে এই জিনিসটা বের করব, আমাদের এখানে কি লাগবে,
আমরা সিনারিও ম্যানেজার থেকে আগের ওল্ড যেটা ওইটা নিয়ে আসি। সিনারিও ম্যানেজার ওল্ড শো ক্লোজ, হ্যাঁ আগে যেটা ছিল ওইটাই থাক। এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখব কি দেখতে চাইছে, বলছে যে হ্যাঁ বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এভারেজ নেট ইনকাম। ঠিক আছে, নেট ইনকাম কি আমাদের? নেট ইনকাম হচ্ছে গিয়ে ওই এভারেজ নেট ইনকাম কোথায়? এটা হচ্ছে আমার রেভিনিউ, এটা আমার প্রফিট, এটা হচ্ছে আমার কোয়ার্টারের টোটাল প্রফিট। তাহলে এভারেজ ইনকাম কোথায়? হুম 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 হুম, হুম। আচ্ছা আমি যদি এখানে এভারেজ করি, প্রফিটেরটা করি দিই, তাহলে এটা হচ্ছে আমার এভারেজ নেট ইনকাম নাকি? আচ্ছা ইনকাম কি প্রফিট না নাকি রেভিনিউ? হ্যাঁ হ্যাঁ, ইনকাম প্রফিট। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এভারেজ নেট ইনকাম নিলাম, এইটাই হচ্ছে কি আমার এখানে বসাইতে হবে। ঠিক আছে, মানে এই যে আমার এইখানে পার্সেন্টেজ গুলো আছে, এই পার্সেন্টেজ গুলো আছে, এই দুইটার যে মাথায় যে সেলটা, ওই সেলে হচ্ছে আমার যেটা বের করতে যাচ্ছি ওইটা, ওই ভ্যালুটা বসাইতে হবে। পরে এই সেলটা সিলেক্ট করে আমি যদি ডেটা টেবিলে যাই, যে আমার হচ্ছে গিয়ে রো ইনপুট সেল, রো দিতে হবে, তাহলে আমার রোতে আছে হচ্ছে এই যে এইটা, আর আমার কলামে আছে এইটা। আই থিঙ্ক এভাবে করে, আমি ট্রাই করে দেখি, ভুলে গেছি। ওকে দেই, হ্যাঁ ভুল হচ্ছে। তাহলে ভুল কোথায় করতেছি? হুম, মনে আছে কারো এটা কিভাবে জানি করে? ভুলে গেছি। ঈশ্বর, এটা কত নাম্বার ইয়েটা একটু বলো তো, তাহলে আমি মানে খাতায় খুঁজতেছি কিন্তু এইটা পাইছি। হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস এর 10.1। 10.1 না? আমি তো পরে জয়েন করছি তোমার ক্লাসটা, সরি। আচ্ছা আচ্ছা, প্যারা নেই। লস্ট ট্র্যাক। দাঁড়াও আমি খুঁজতেছি, পাইলে বলতেছি। হুম, এটা স্যারেরও একটা ভিডিও আছে, ছিল ওইটাও দেখতে পারবা। আচ্ছা হ্যাঁ, সরি সরি সরি, ভুল করছি কোথায় বলতেছি। হুম, এভারেজ নেট ইনকাম নেয় নাই স্যার, হচ্ছে গিয়ে টোটাল প্রফিটটা নিছে। যাই হোক, টোটাল প্রফিট দিয়ে করে দেখাই। আমি যদি প্রফিটটা নেই, হ্যাঁ, প্রফিট নেওয়ার পরে আমি চাচ্ছি হচ্ছে গিয়ে এই 22% থাকবে সেলস প্রমোশন, আর অ্যাড বাজেট থাকবে 12%, এর জন্য একটা ভ্যালু। তারপর আবার 23% আসবে, আবার এখানে 12% অ্যাড বাজেট থাকবে, এটার জন্য একটা ভ্যালু। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা সেলে আলাদা আলাদা করে এই যে সেলস প্রমোশনের বিভিন্ন পার্সেন্টেজ আর অ্যাড বাজেটের বিভিন্ন পার্সেন্টেজের জন্য হচ্ছে কি আমরা ভ্যালু বের করবো। সো আমাদের এর জন্য পুরো টেবিলটাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, পুরো টেবিলটা সিলেক্ট করে আমরা যখন হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে ডেটা টেবিলে দিব, তখন আমাকে রো ইনপুট দিতে বলবে। এখন আমার রো বরাবর কি আছে? সেলস প্রমোশন আছে, রাইট? এর জন্য আমি সেলস প্রমোশনে সিলেক্ট করতেছি। আর সরি, রো বরাবর হচ্ছে অ্যাড বাজেট। রো বরাবর অ্যাড বাজেট কিভাবে? এই যে এই রো বরাবর, তাই না? এই রো বরাবর আমি যখন মাল্টিপ্লাই করব তখন কি আসবে? অ্যাড বাজেট যাবেন অলওয়েজ, যেমন এই যে এইটাতেও 12%, এটাতেও 12%, এটাতেও 12%, এরকম। সো অ্যাড বাজেট যাবে। আর কলাম বরাবর যাবে হচ্ছে গিয়ে এই যে, যেহেতু 22, তারপর 23 এগুলো আসবে, সো সেলস প্রমোশন আসবে। এবার যদি ওকে প্রেস করি, তাইলে এই যে এইবার হচ্ছে সব ভ্যালু আসতেছে। ঠিক আছে, এই ভ্যালুগুলা হচ্ছে গিয়ে সব ফিক্স থাকবে, অন্যান্য যত ভ্যালু আছে সবকিছু আমার ফিক্সড,
শুধুমাত্র আমার সেলস প্রমোশন যদি 22% হয় ইনস্টেড অফ 25, আর অ্যাড বাজেট যদি 12% হয়, 15% না হয়ে, সেই ক্ষেত্রে আমার টোটাল প্রফিটটা কত, কোয়ার্টারের টোটাল প্রফিট, ঠিক আছে? যেমন এখানেও 57,000, তো ওইটা তখন 75 এ জাম্প করবে। এভাবে করে প্রত্যেকটা সিনারিওর জন্য আমরা একটা করে বের করলাম, অ্যান্সার বের করলাম, ঠিক আছে? এখন এগুলো ম্যানুয়ালি আরেকবার দেখাইস। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী যে এই টেবিলটা বানায় নিতে হবে, ঠিক আছে? এই টেবিলটা কিন্তু বানায় দিছে স্যার, আমাদের এক্সাম হলে বানায় নিতে হবে। তো কোয়েশ্চেনে বলেই দিছে যে সেলস প্রমোশন যদি 22 থেকে 28 পর্যন্ত ইনক্রিজ করে, আর অ্যাড বাজেট যদি 12 থেকে 18% পর্যন্ত ইনক্রিজ করে, এইটা হচ্ছে গিয়ে দুইটা ভ্যারিয়েবল দিয়ে দিছে। বিভিন্ন ডিফারেন্ট কেসের জন্য আমাদের একটা আউটকাম লাগবে। এখন আউটকামটা কি? আউটকামটা যে কোনো কিছু হইতে পারে, টোটাল প্রফিট হইতে পারে, অথবা শুধুমাত্র একটা মান্থের স্পেসিফিক একটা মান্থের প্রফিট হইতে পারে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট টেবিলটা বানায় নিব, বানায় তারপরে হচ্ছে কাজ করব। যেমন এই যে আমরা টেবিলটা ফার্স্টে বানায় নিলাম, এখন আমাদের আউটকামটা আমরা কি চাচ্ছি ওইটা আমাদের আগে ডিটারমাইন করতে হবে। যেমন আমি যদি চাই যে শুধুমাত্র জানুয়ারি সেলসের কি মানে কি চেঞ্জ হবে এই প্রত্যেকটা সিনারিওতে, সেইটা আমি বের করতে চাচ্ছি। সো জানুয়ারির আমি প্রফিটটা যদি জানতে চাই, সো আমি জানুয়ারির প্রফিটটা হচ্ছে যে এই সেলে বসাবো। এই যে রো আর এই যে কলামগুলা, মানে সরি এই যে কলামগুলা আর এই যে রো উল্টা বলছি, এইটার মাথায় যেই ফাঁকা সেলটা আছে ওইখানে হচ্ছে আমি আমার আউটকামটা বসাবো, যে আউটকামটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, যেমন আমি এখানে শুধুমাত্র জানুয়ারির সেলসটা জানতে চাচ্ছি, যে সরি জানুয়ারির প্রফিট, যে জানুয়ারির প্রফিটে কি চেঞ্জ হবে প্রত্যেকটা সিনারিওতে। হ্যাঁ, তো আমি হচ্ছে এইটা বসাই নিব, বসানোর পর পুরা টেবিলটাকে সিলেক্ট করব। করে আমি যদি এই যে ডেটা ট্যাব থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে ডেটা টেবিলে যাই, হ্যাঁ, গেলে আমাকে হচ্ছে গিয়ে এই যে রো ইনপুট চাবে আর কলাম সেল ইনপুট চাবে, কলাম ইনপুট সেল চাবে। এখন আমি রোতে ইনপুট যে দিচ্ছি, দেখো রোতে ইনপুট দিচ্ছি কই থেকে? অ্যাড বাজেট হচ্ছে কি এই যে রো বরাবর যাচ্ছে, তাই না? এই যে 12% সব জায়গায়, 13% সব জায়গায়, 14% সব জায়গায়। সো অ্যাড বাজেট হবে আমার এখানে রো ইনপুট সেল, এই যে এইখান থেকে, মানে আমার ইনপুট থেকে আমার জিনিসটাকে সিলেক্ট করতে হবে। কলামে কোথা থেকে আসতেছে? সেলস প্রমোশন থেকে, সো আমার সেলস প্রমোশনটা সিলেক্ট করতে হবে। করে যদি আমি এন্টার প্রেস করি, তাইলে এই যে আমার সবগুলা ভ্যালু চলে আসছে। এটা হচ্ছে শুধুমাত্র জানুয়ারি সেল প্রফিট, সরি জানুয়ারির প্রফিট। আমার এই সিনারিওতে যদি আমার সেলস প্রমোশন 22% থাকে আর অ্যাড বাজেট 12, তখন জানুয়ারির প্রফিট হবে 19,650। হ্যাঁ, বাট এখন কিন্তু এই যে 15% আর 25%, তাহলে দেখি এই যে যখন সেলস প্রমোশন এই যে 25% আর অ্যাড বাজেট 15%, সেই ক্ষেত্রে এই যে 25 আর 15, তাই না? এটাই তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে 14,550, এই যে 14,550 কিন্তু প্রফিট আসছে, তাই না এই কেসে? সো এটা হচ্ছে কি আমাদের ডেটা টেবিল ক্রিয়েট করার জন্য আমি যদি কোনো একটা সিনারিও দেখতে চাই, এটা আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ফাইনালি আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে বলছে যে দ্য ম্যানেজারিয়াল টিম উড বি স্যাটিসফাইড উইথ টোটাল ইনকাম অফ 1,00,000 টাকা। তার মানে ওরা স্পেসিফিক্যালি বলেই দিছে যে আমি টোটাল ইনকাম চাই 1,00,000 টাকা, টোটাল প্রফিট আমি 1,00,000 টাকা চাই। এখন বলছে যে দে থিঙ্ক দে ক্যান নেগোশিয়েট এন্ড ব্রিং দ্য কস্ট ডাউন, বাট সাবজেক্ট টু দ্য ফলোইং লিমিটেশন। একটা লিমিটেশন দিয়ে দিছে যে ম্যাটেরিয়াল কস্ট কান্ট বি লেস দেন 25। তার মানে 25% কম হওয়া পসিবল না, 25% বা তার উপরে যে কোনো কিছু হইতে পারে, রাইট? অ্যাড বাজেট শুড বি লেস দেন 14%, তার মানে অ্যাড বাজেট 14% এর মধ্যে কিছু হবে, 1 থেকে 14 এর মধ্যে। আর সেলস প্রমোশন কান্ট গো লেস দেন 20%, তার মানে 20% এর লেস আর যাইতে পারবে না, এর উপরে যে কোনো কিছু হইতে পারে। এখন আমাকে বের করতে হবে যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে আমার টোটাল ইনকাম 1,00,000 হবে। মানে আমাকে তো সব কন্ডিশনস দিয়ে দিছে, কনস্ট্রেন্টস দিয়ে দিছে। আমার বের করতে হবে যে স্পেসিফিক্যালি কোন সিচুয়েশনে, মানে ম্যাটেরিয়াল কত পার্সেন্ট, অ্যাড বাজেট কত পার্সেন্ট আর সেলস প্রমোশন এক্স্যাক্টলি কত পার্সেন্ট হইলে আমি আমার যেই ডিজায়ার্ড আউটকামটা, যে টোটাল 1,00,000 টাকা আমার নেট ইনকাম, ওইটা বের করতে পারবো, ঠিক আছে?
তো এই যে আমাদের ফার্স্টে কোয়েশ্চেন থেকে এই যে কনস্ট্রেন্ট গুলাকে ফাইন্ড আউট করতে হবে। যেমন এখানে দেওয়া আছে আমার টার্গেট প্রফিট 1 লাখ টাকা, আর ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল টু 25 হবে, লেস দেন হবে না, হয় 25 নাহলে 26 নাহলে 27 এরকম। অ্যাড বাজেট হবে লেস দেন অর ইকুয়াল টু 14%, আর প্রমোশন হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 20%। ঠিক আছে, তো আমি ফার্স্টে কোয়েশ্চেন থেকে এইগুলা বের করে নিব। বের করার পরে আমি যদি এখন একটা ইয়া বের করতে চাই, হ্যাঁ এটা হচ্ছে আমার কনস্ট্রেন্টস, ঠিক আছে, যেটা নিয়ে হচ্ছে আমি কাজ করব। এখন আমি কি করতে পারি, আমার হচ্ছে গিয়ে এরকম কেসে আমি একটা টুল আছে যেটা আমাদের এক্সেল এর মধ্যে থাকে, সেটা হচ্ছে সলভার। ডেটা ট্যাবের মধ্যেই একটা টুল আছে সলভার। এই সলভার টুলটা দিয়ে আমি জিনিসটাকে সলভ করতে পারবো। ঠিক আছে, এখন অনেকের সলভার টুলটা এনেবল করা নাও থাকতে পারে। সলভার টুল এনেবল করার জন্য ওই হোম ট্যাবে যাইতে হবে, হোম থেকে মানে ফাইলস আর কি, ফাইলস থেকে ওই অপশনে গিয়ে ওইখান থেকে এনেবল করতে হবে। এখন কারো যদি এনেবল করা লাগে তাহলে বললে আমি দেখাই দিব। তো সলভার দিয়ে আমরা কিভাবে কাজ করি, আমি যদি সলভারে যাই, গেলে এই যে আমাকে হচ্ছে কি এখানে সব প্যারামিটার সিলেক্ট করে দিতে হবে। যেমন এই যে সেট অবজেক্টিভ, আমি কি অবজেক্টিভ সেট করতে যাচ্ছি, আমি কোনটা, আমার টার্গেটটা কি, আমি টোটাল প্রফিট 1 লাখ চাই, তাই না? সো আমি মডেল থেকে আমার টার্গেটটা সিলেক্ট করি, যে এটা হচ্ছে আমার টোটাল প্রফিট, রাইট, কোয়ার্টারের টোটাল প্রফিট। তো আমি এই সেলটাকে সিলেক্ট করলাম। এখন আমি এখানে কি চাচ্ছি, আমি ভ্যালুটা চাচ্ছি যে ভ্যালু অফ 1 লাখ টাকা, আমি চাচ্ছি যে এই ভ্যালুটা হবে 1 লাখ টাকার। হ্যাঁ, এখানে যদি আমার কোনো মিনিমাম ভ্যালু বলে দেয় যে মিনিমাম 50,000 লাগবে বা ম্যাক্সিমাম আমি 80,000 নিতে পারবো, তখন আমি এই যে এগুলো সিলেক্ট করব। যেহেতু আপাতত আমি ভ্যালু অফ নিচ্ছি, তার মানে হচ্ছে আমি স্পেসিফিক্যালি 1 লাখ চাচ্ছি। হ্যাঁ, এখন বলছে যে বাই চেঞ্জিং ভ্যারিয়েবল সেল, তার মানে আমি কোন সেলগুলাকে চেঞ্জ করতে পারবো। আমি সেলস গুলাকে চেঞ্জ, কোন সেল চেঞ্জ করবো, এই যে এইখান থেকে, তাই না, যে 30%, 15% আর 25%, এই তিনটা আমি চেঞ্জ করবো, রাইট। এই তিনটাকে চেঞ্জ করে আমি দেখবো যে আমার কোন আউটকাম, মানে কোন ইনপুটের জন্য আমার আউটকাম 1 লাখ টাকা আসে। এই তো, এখন আমি হচ্ছে গিয়ে সাবজেক্ট টু কনস্ট্রেন্টস দিয়ে দিব যে আমার কনস্ট্রেন্টস গুলা কি কি। তা আমি এখানে সিম্পলি অ্যাড দিব, দিয়ে আমি সেল রেফারেন্স দিয়ে দিলাম যে ম্যাটেরিয়াল, যেটা ম্যাটেরিয়াল কত বলছিল, বলছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 25। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে আমার হ্যাঁ, ম্যাটেরিয়াল এই যে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 25%, অ্যাড। তারপরে আমার এই যে অ্যাড বাজেট, এইটা এটা হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু 14%। ঠিক আছে, সরি 14% অ্যাড। আর হচ্ছে আমার সেলস প্রমোশন, এইটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 20%। 20% সিলেক্ট করে আমি যদি ওকে প্রেস করি, তাহলে এই যে আমার কনস্ট্রেন্ট গুলো সব চলে আসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে এখানে একটা অপশন আছে যে সিলেক্ট আ সলভিং মেথড, এখানে যেটা আছে আমরা নরমালি এটাই ইউজ করি। দিয়ে আমি যদি এখন সলভ দেই, তাইলে হচ্ছে গিয়ে এই যে আমাকে হচ্ছে সলভারে যেতে পারতেছি না। আচ্ছা, আমি যদি ওকে দেই, কিছু আসে নাই, ওয়েট, হ্যাঁ সলভ। আমি যদি কিপ সলভার সলিউশন আর রিস্টোর অরিজিনাল ভ্যালু, কিপ দেই, কি রে, হুম 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 13।
কোন এক জায়গায় এরর হয়েছে, এররটা একটু বের করি। বলছে অবজেক্ট সেল অথবা কনস্ট্রেইন। আচ্ছা অবজেক্ট কি কোথাও ভুল করছি? অবজেক্ট তো এটাই হওয়ার কথা। হুম, বাকিরা কি করতেছো? তোমাদের কি আসছে নাকি ইস্যু হচ্ছে? 25 14 20। হ্যালো, এটাই তো করলাম। আচ্ছা কোন একটা জায়গায় আমাদের ইস্যু হচ্ছে, হ্যাঁ, মানে ভ্যালু গুলা বেসিক্যালি এভাবেই দিতে হয়। অবজেক্টিভ ফার্স্টে সেট করতে হয় যে আমি কোন জায়গায় হচ্ছে গিয়ে ভ্যালুটা চাচ্ছি। যেমন আমি এইখানে আমার টোটাল যে ইনকাম ওটাতে ভ্যালু চাচ্ছি কত, ভ্যালু অফ 1 লাখ, এটা দিতে হয়। এরপর হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হয় যে বাই চেঞ্জিং ভ্যারিয়েবল সেল, মানে আমি কোনগুলা চেঞ্জ করবো, আমার কনস্ট্রেইন গুলা দিতে হবে। সো আমি ফার্স্ট হচ্ছে এই যে এই তিনটা সিলেক্ট করব, যেহেতু এইগুলা চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে আমার নিচে কনস্ট্রেইনস অ্যাড করতে হবে, কনস্ট্রেইনস যেগুলো কোয়েশ্চেনে দিয়ে দিছে, ঠিক আছে। বাকি যা আছে ওগুলা সেম থাকবে, দিয়ে আমি যদি সলভ দেই তাহলে জিনিসটা সলভ হওয়ার কথা। বাট আমাদের কোনো একটা জায়গায় ভুল হয়েছে, এর জন্য আমাদের ভ্যালুটা নেগেটিভে চলে আসতেছে, মানে আমাদের ফিজিবল কোনো ভ্যালু আসতেছে না, ঠিক আছে। এখন এইটা আর কি হয়তো আমাদের কোথাও আমরা প্রিভিয়াসলি কোনো ক্যালকুলেশনে ভুল করে আসছি। ওই যে 20% এর জায়গায় এত বড় দেখাচ্ছে কেন?
এটা হ্যাঁ। এটা তো ও মাত্র করে দিল, সলভার ও করে দিল মাত্র। ও আচ্ছা। এই যে আমি সলভ দিলাম, আমি যে রিস্টোর অরিজিনাল যদি দিই তাহলে আগেরটা চলে আসার কথা। আচ্ছা না, ভুলে আমি আগেই রিস্টোর দিয়ে ফেলছি, আছে নষ্ট হয়ে গেছে এখন পুরো জিনিসটাই। মানে এক কথায় সলভারে গিয়ে সিস্টেম হচ্ছে এইটা, সলভ করার জন্য সিস্টেম এইটা। এটা স্যারের ভিডিও আপলোড করা আছে ইউটিউবেই, এই লাস্টের এই পার্টটুকু একটু দেখলে জিনিসটা মানে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা সলভ করার সিস্টেম হচ্ছে এইটাই। আমরা ফার্স্টে আমাদের অবজেক্টিভ যেটা আমাদের যেটা বের করতে চাচ্ছি ওটা দিব, এরপর ওখানে আমি কত চাচ্ছি, 1 লাখ চাচ্ছি, সো 1 লাখ ভ্যালু অফ 1 লাখ। আমি ভ্যারিয়েবলস গুলো দিয়ে দিলাম, আমি কোনটা কোনটা চেঞ্জ করতে চাচ্ছি, আর আমি আমার কনস্ট্রেন্টস গুলো দিয়ে দিলাম। দিয়ে আমি যখন সলভ দিব তখন হচ্ছে ও আমাকে জিনিসটা সলভ করে দেখাবে। বাট আমাদের এখানে কোনো একটা ইস্যু হচ্ছে, কারণ আমরা প্রিভিয়াসলি কোনো ক্যালকুলেশনে ভুল করে আসছি, মানে আগেই যত পুরো জিনিসটা যে বানাইলাম মডেলিং, এখানে কোনো এক জায়গায় ভুল করছি, হয়তো কোনো এক জায়গায় ফর্মুলা বা কিছু একটাতে ভুল হইতে পারে। এখন এটা ফাইন্ড আউট তো করতে পারতেছি না, সময় লাগবে, নাইলে আবার ফার্স্ট থেকে পুরোটা করা লাগবে এই আর কি। বাট মেইনলি সিস্টেমটা হচ্ছে এইটা আর কি। হ্যাঁ, আচ্ছা কনস্ট্রেন্টস এ তো এখানে পার্সেন্টেজ দেওয়া না দেওয়া একই কথা, দেখি দিয়ে দেখি। চেঞ্জ, হ্যাঁ কোন এক জায়গায় এরর আসতেছে বা কিছু একটা হচ্ছে, কোন এক জায়গায় ভুল হচ্ছে বা ফাইন্ড আউট করতে পারতেছি না। যাই হোক, তো মেইনলি সিস্টেম হচ্ছে এইটা। তো আমাদের এই হোয়াট ইফ অ্যানালাইসিস এর যে টুল গুলো আছে সেইটাই হচ্ছে বেসিক্যালি এসব জিনিসপত্রই। তো আমি যদি ছোট করে আরেকবার রিক্যাপ করি, তাহলে ফার্স্টে আমাদের যখন কিছু একটা দিবে আমরা আগে একটা মডেল বানাই নিব। যেমন এখানে একটা মডেল বানাইছি আমরা, একটা ইনকাম স্টেটমেন্টের মতো। আমরা ট্রাই করব যে আমাদের যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে, মানে যেটা ইনপুট, ওইটার সাথে যাতে আমাদের মডেলটা কানেক্টেড থাকে, যাতে আমি এইখানে যে কোনো ভ্যালু চেঞ্জ করলে যাতে চেঞ্জ হয়ে যায় এখানে। যেমন এখানে যা 2500% আছে, এটাকে যদি আমি 20% করে ফেলি তাহলে যে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে আমি করে দিলাম কত পার্সেন্ট ছিল এটা, এটাকে আমি 14% দিলাম। 1400 কেন হচ্ছে, এটাকে দিলাম আমি 35, আর এইটাকে আমি দিলাম হচ্ছে 20। এখানে সব এত চলে যাচ্ছে কেন, এটা যে সলভারের জন্য আই থিঙ্ক। হুম, যাই হোক, তো আমি এখানে যে কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু আমার এখানে চেঞ্জ হচ্ছে, সো এই জিনিসটা হচ্ছে কি আমার ইনপুটের সাথে আমার মডেলটা কানেক্টেড। হ্যাঁ, এরপরে আমরা দেখলাম হচ্ছে কি আমাদের ডেটা ট্যাব থেকে আমি যদি হোয়াট ইফ অ্যানালাইসিসে যাই, সিনারিও ম্যানেজার, আমি সিনারিও ম্যানেজার দিয়ে এই যে আমি যদি নিউটা শো করি তাহলে যে আমি নিউটা দেখতে পারতেছি, যে যেটা আমার নিউ ছিল, যে আমার এটার জন্য আমার এই যে এখানে পার্সেন্টেজ গুলা। আর আমি যদি সিনারিও ম্যানেজার থেকে ওল্ডটাতে যাই তাহলে যে আমার আগের যেটা যেটা মাত্র আমরা হাবিজাবি কাজ টাজ করে নষ্ট করলাম ওটা, আচ্ছা না, ওটা দেখাবে নতুন। এই যে ওল্ড সিনারিও ছিল এইটা, যে আমার সবগুলা 85,095 আর 1,20,000 ছিল। আর আমার নিউ সিনারিও হচ্ছে গিয়ে এই যে নিউ সিনারিও শো, এই যে নিউ সিনারিওতে আমাদের এগুলা চেঞ্জ ছিল, ঠিক আছে। তো আমরা সিনারিও ম্যানেজারের কাজটা দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে ডেটা টেবিল দিয়ে কিভাবে কাজ করে, এই যে ডেটা টেবিল আমরা বানাইলাম। এরপর এখানে আরেকটা অপশন আছে গোল সিক। গোল সিক হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক্যালি যদি কোনো ভ্যালু চেঞ্জ করতে চাই, যেমন গোল সিকের কাজটা হচ্ছে যে মাত্র আমরা যেটা সলভার দিয়ে করলাম ওইটা। যেমন আমরা যদি গোল সিকে যাই, এটা তো আসলে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, গোল সিকে যদি যাই এখানে কি বলছে, আমাদের বলছে যে একটা সেল সেট করতে। যেমন আমি চাই হচ্ছে কি আমার এই প্রফিটটা 1 লাখ টাকা হবে, আমি দেখবো যে আমি ম্যাটেরিয়াল কত পার্সেন্ট চেঞ্জ করলে আমার প্রফিটটা আমি 1 লাখ টাকায় আনতে পারবো। আমি যদি ওকে প্রেস করি তাইলে এই যে আমাকে দেখাবে এই যে ম্যাটেরিয়াল যদি 27% হইতো তাইলেই হচ্ছে আমি 1 লাখ টাকা পাচ্ছি। ওকে, তো গোল সিকের কাজটা কি, গোল সিকের কাজটা হচ্ছে শুধুমাত্র কোনো কখনো যদি কোনো একটা সিঙ্গেল কেস থাকে সেই ক্ষেত্রে আমরা গোল সিক ইউজ করতে পারি। যেমন আমি যেটা চেঞ্জ করে দেখাইলাম, এখানে কি দুইটা কাজ করলে হয়, দেখি চেঞ্জ করে দেখি, ট্রাই করি। আমি সিনারিও ম্যানেজার থেকে যদি আবার নিউ শো, আমি যদি আগেরটায় চলে যাই যে 30% ছিল, আমি যে গোল সিকে যাই,
আমার সেল সিলেক্ট করে দিয়ে এইটা আমি ভ্যালু চাচ্ছি, আমি চাচ্ছি যে কখন আমার প্রফিট 1 লাখ টাকা হবে। আমি যদি এই দুইটা সিলেক্ট করে দিই তাইলে কি হয়? ওকে ওকে, আচ্ছা না, হ্যাঁ, রেফারেন্স মাস্ট বি আ সিঙ্গেল সেল। তার মানে হচ্ছে যদি কখনো একটা সিঙ্গেল সিনারিও থাকে, যেমন এই যে এটা 12%, যদি অ্যাড বাজেট 12% হয়, বাকি সবকিছু ফিক্স থাকে, সেই ক্ষেত্রেই আমি 1 লাখ টাকা পাবো, ঠিক আছে, আউটকাম হিসেবে। তো এইটাই, যখন মানে একটা সিঙ্গেল সিনারিও থাকবে সেই ক্ষেত্রে আমরা গোলসিক ইউজ করব। কিন্তু যখন এই যে আমাদের কনস্ট্রেন্টস দিয়ে দিবে যে মাল্টিপল জিনিসপত্র চেঞ্জ হবে, প্লাস এখানে কিন্তু একটা রেঞ্জ দেওয়া যে 25% এর বেশি হইতে পারবে, কম হইতে পারবে না, একটা রেঞ্জ, যে কোনো কিছু হইতে পারে, রাইট? সেই ক্ষেত্রে আমরা সলভার ইউজ করব। সলভার দিয়ে তো দেখাইলাম কিভাবে করে, আমাদেরটা কোন একটা কারণে হচ্ছে না, আমি জানি না কেন, দেখতে হবে আর কি। তো এর জন্য হচ্ছে আমরা সলভার ইউজ করতে পারি। হ্যাঁ, তো এইটার একটা অ্যান্সার শিটও স্যার আপলোড করে ফেলছে। ওইটা অ্যান্সার শিট দেখে জাস্ট এটা আরেকবার বাসায় প্র্যাকটিস করতে হবে। এখানে আজ আরেকটা দেওয়া আছে যে এখানে এরকম ছোটখাটো সিনারিও দেওয়া আছে, ওইটা এরকম পরীক্ষার হলে সিনারিও গুলা দেওয়া থাকবে। এগুলাই হচ্ছে আমাদের এই সলভার, সিনারিও ম্যানেজার, এসব দিয়ে 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 সলভ করতে হবে, ঠিক আছে? তো এইগুলার সবকিছুরই হচ্ছে গিয়ে অ্যান্সার শিট স্যার দিয়ে দিছে। তো আমরা হচ্ছে এইটাই আর কি একটু বাসায় প্র্যাকটিস করব, অ্যান্সার শিটের সাথে মিলা একটু প্র্যাকটিস করব। কোনো কমপ্লেক্স কিছু নাই, জাস্ট হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন পড়তে হবে। আমরা কোয়েশ্চেন পড়ে অ্যাকাউন্টিং এ যেরকম ডেটাগুলো আলাদা করি যে আচ্ছা এই ডেটাটা দেওয়া আছে, সেম আমরা এখানে ডেটাগুলো আলাদা করব, এরপর দেখবো আমাকে কি বের করতে বলছে, তো ওই অনুযায়ী জাস্ট আমরা বের করব, ঠিক আছে? এইটা ছিল মোটামুটি সিনারিও অ্যানালাইসিস। তো স্যারের একটা ভিডিও আপলোড করা আছে এটার উপর, আজকে আমরা যা যা করলাম এইটাই আর কি। তো ওখান থেকে যদি চাও আরেকবার দেখতে পারো চাইলে। এইটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো বাকি ছিল, সেটা হচ্ছে আমরা লাস্ট দিন হাইপোথিসিস টেস্টিং করছিলাম, লাস্ট যেটা ক্লাস ছিল ওইখানে হাইপোথিসিস টেস্টিং এর লাস্টের পার্টটা বাকি ছিল, কাই স্কয়ারটা একটু দেখি আমরা। একটা সলিউশন এটা দেখবো, তো সলিউশনটা ওপেন করে রাখি। হুম, আচ্ছা, তো আমরা যদি হাইপোথিসিস টেস্টিং এর ইয়াটা একটু দেখি, আমাদের একটা যে ট্রি মনে রাখতে হয়, ট্রি অনুযায়ী আমরা হাইপোথিসিস টেস্টিং এ কাই স্কয়ার কখন কখন করব। আমাদের যদি, আমরা তো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি না নরমালি, ঠিক আছে, আমরা সবসময় আমাদের কন্টিনিউয়াস ভ্যারিয়েবল দিয়ে কোয়েশ্চেনে আসবে। সো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল নিয়েই আমরা সবকিছু শিখবো, ক্যাটাগরিক্যাল এখানে লাগবে না। শুধুমাত্র একটা সিনারিওতে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল দিয়ে দেখাইছে, তো ওইটাই দেখবো। যখন আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল থাকে, ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে কন্টিনিউয়াস না ক্যাটাগরিক্যাল। ডিফারেন্সটা কি? কন্টিনিউয়াস হচ্ছে যে নাম্বারস, আর ক্যাটাগরিক্যাল হচ্ছে কি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তো যখন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করি, কাই টেস্ট করি, কাই স্কয়ার টেস্ট, ঠিক আছে? তো কাই স্কয়ার টেস্টের জন্য আমরা কি করব, কাই স্কয়ার টেস্ট যদি একটু দেখি, যেমন এখানে আসলে কোয়েশ্চেনটা দেওয়া নাই, মানে কোয়েশ্চেনটা লেখা নেই, জাস্ট ভ্যালুগুলা দেওয়া আছে। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে, এইখানে এই যে রো নাম্বার দিয়ে এখানে কাস্টমার আইডি দিছে, সারনেম দিছে, কাস্টমারের এজ, কাস্টমারের জেন্ডার, স্টেট দিয়ে দিছে। এগুলো সব হচ্ছে মেইনলি কাস্টমারের ইনফরমেশন। মেইনলি যে জিনিসটা দিছে সেটা হচ্ছে ওয়েব পেজ ভার্সন ছিল এ, ভার্সন ছিল বি। আর অর্ডারের 1 মানে হচ্ছে গিয়ে ইয়েস সে অর্ডার করছে, আর 0 মানে হচ্ছে গিয়ে না সে অর্ডার করে নাই। আর 1 মানে যে অর্ডার করছে, 0 মানে হচ্ছে অর্ডার করে নাই। ওকে, তো এই জিনিসটায় কিন্তু আমার এই যে 1 আর 0 এটাকে কিন্তু একটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মতোই ট্রিট করছে, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স, তাই না? যে যদি 1 হয় তার মানে সে অর্ডার করছে, আর যদি 0 হয় তার মানে সে অর্ডার করে নাই, ঠিক আছে? এই পুরা জিনিসটাই শুধু এই দুইটা নাম্বারই আছে। আর এই যে ভার্সন, ওয়েব পেজের ভার্সন এ, ভার্সন বি এটা আছে। তো কোয়েশ্চেনটা অনেকটা এই টাইপের ছিল, যতদূর মনে পড়ে, যে ভার্সন এ যে ওয়েব পেজ, ওই ওয়েব পেজটাকে এই কোম্পানি করছে কি ডেভেলপ করে ভার্সন বি বানাইছে। হ্যাঁ, তো ভার্সন বি যখন বানাইছে তখন ওই ভার্সন বি এর ওয়েবসাইট থেকে কতজন মানুষ অর্ডার করতেছে, মানে ওরা দেখতে চাচ্ছে যে ভার্সন এ থেকে যখন বি তে ডেভেলপ করছে তখন মানুষের অর্ডার করার যেই রেটটা ওটা বাড়ছে নাকি, মানে মানুষ কি এখন আগের থেকে বেশি অর্ডার করতেছে নাকি, ঠিক আছে? তো নরমালি কিছু ইন্ডিকেটরস দিয়ে দিছে, যেটা যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে 95%,
ঠিক আছে, আলফা। আর একটা হচ্ছে কনভার্সন ইনক্রিজ, মানে 30% দিয়ে দিছে। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি কত পার্সেন্ট আসলে ইনক্রিজ হয়েছে। তো এইখান থেকে আমাদের আগে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে কয়জন আসলে অর্ডার করতেছে আর কয়জন আসলে অর্ডার করতেছে না। ভার্সন এর জন্য আসলে কয়টা অর্ডার হয়েছে, ভার্সন বি এর জন্য আসলে কয়টা অর্ডার হয়েছে, তাই না? তো আমরা এটা কিসে দিয়ে করতে পারি? আমরা এটা করতে পারি হচ্ছে গিয়ে পিভট টেবিল দিয়ে। কিভাবে করতে পারি? আমরা যদি টেবিলটা সিলেক্ট করে ইনসার্ট পিভট টেবিল দেই, তাহলে পিভট টেবিলটা কই বসাবো? টেবিলের রেঞ্জ আছে, রেঞ্জ দেওয়া আছে। আর হ্যাঁ, সিলেক্ট টেবিল ও রেঞ্জ, হ্যাঁ টেবিলের রেঞ্জ দেওয়া আছে। আর আমার টেবিল হচ্ছে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে বসাবো, আমরা এই এখানে বসাই। ওকে, হ্যাঁ। এখন আমি হচ্ছে কি কি দিয়ে কাজ করব? ভার্সন এ, বি আর হচ্ছে অর্ডার, ঠিক আছে? তা আমি ভার্সন এ বিটাকে, ভার্সন এ বি হচ্ছে আমার ওয়েব পেজ, তাই না? আমি ওয়েব পেজকে আমার কলাম বরাবর রাখি। ওয়েব পেজটাকে আমি, আচ্ছা রো বরাবর। তাহলে আমি ভার্সন এ কয়জন অর্ডার করছে, ভার্সন বি কয়জন অর্ডার করে নাই এটা দেখতে পারবো। আর আমি হচ্ছে অর্ডার যেটা, এইটাকে আমি নিয়ে আসি কলাম বরাবর। তাইলে এই যে আমার কলাম বরাবর যদি এটাকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি জিনিসটা দেখতে পারতেছি যে আমার ভার্সন এ জিরো কয়টা, ভার্সন এ তে কয়টা জিরো, তার মানে তো অর্ডার করে নাই। আর ভার্সন বি তে ওয়ান কয়টা, সরি ভার্সন এ তে ওয়ান কয়টা, তার মানে অর্ডার করছে। সিমিলারলি ভার্সন বি এর জন্য এটা। হ্যাঁ, এখন আমি ভ্যালু যেটা মানে কাউন্ট করব, কি কাউন্টও আমি অর্ডার করব, তাই না? কারণ কয়টা অর্ডার আসছে ওইটাই তো কাউন্ট করতে হবে। এখন এখানে কিন্তু ডিফল্টে বাই ডিফল্ট অলওয়েজ সাম চলে আসে। এখন আমি কিন্তু সাম করতে পারবো না জিনিসটাকে, কারণ সাম করলেও 1 2 3, মানে 1 কে 1 এর সাথে সাম করে 2, 2 এর সাথে 1 সাম করে 3, এইভাবে করবে। সো আমি যখন সাম করব, আমার ভ্যালুটা মানে অ্যানসারটা ভুল হবে। আমাকে কাউন্ট করতে হবে, তাই না? যে 1 কয়টা আছে, 2 কয়টা আছে। কাউন্ট করার জন্য আমি কি করব? আমি যে এটা সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফিল্ড সেটিং এ যাব। ফিল্ড সেটিং এ গেলে এই যে আমাকে সামারাইজ বাই আছে, সাম আসতেছে, আমি কাউন্ট করতে যাচ্ছি। আমি চাইলে এখান থেকে অন্য কিছু সিলেক্ট করতে পারি যেটা আমার দরকার। আমার যদি এভারেজ দরকার হয় এভারেজ, ম্যাক্স দরকার হলে ম্যাক্স, মিন। হ্যাঁ, তো আমি চাচ্ছি জিনিসটাকে কাউন্ট করতে। আমি কাউন্ট দিয়ে যখন ওকে দিব, তখন আমাকে দেখাবে যে আমার গ্র্যান্ড টোটাল 5000টা অপশন ভার্সন এ ছিল, 5000টা ভার্সন বি ছিল। তার মধ্যে ভার্সন এ তে 4143টা অর্ডার করে নাই, জাস্ট ভিজিট করছে। আর 857 জন ওই ভার্সন এ থেকে অর্ডার করছে, যেটা ইনক্রিজ হয়ে এখন 1152 হয়েছে, তাই না? তার মানে ডেফিনেটলি আমার ভার্সন এ থেকে বি তে ইনক্রিজ হয়েছে। তাহলে আমি কনভার্সনের ইনক্রিজটা দেখি। আমি যদি ইনক্রিজটা বের করতে চাই, তাহলে ইনক্রিজ কিভাবে বের করব? আমার ইনক্রিজ কত হয়েছে আসলে, বি, আচ্ছা ব্র্যাকেট দিতে হবে, ইকুয়ালস টু ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস এ। তার মানে আমার 1152 মাইনাস 857, মানে যতটুকু ইনক্রিজ হয়েছে ডিভাইডেড বাই এ, কারণ এ তে কতটুকু ইনক্রিজ হয়েছে, তাই না? মানে 857 উপরে কতটুকু ইনক্রিজ হয়েছে দিয়ে আমি যদি এন্টার দিই, তাহলে এই যে আমার দেখাচ্ছে 0.34 ইনক্রিজ হয়েছে। তার মানে আমি পার্সেন্টেজে গেলে 34% আসলে আমার ইনক্রিজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে কাই স্কোয়ার টেস্ট করতে চাচ্ছি। তো আমি হচ্ছে কি একটা নাল হাইপোথিসিস ধরে নিছি যে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, হ্যাঁ অ্যাসোসিয়েশন অফ অর্ডারস উইথ ওয়েবসাইট ভার্সন। তার মানে আমার ওয়েবসাইট ভার্সনে আসলে কিছু যায় আসে না। আরেকটা বলছে যে অল্টারনেট, তার মানে যায় আসে, ঠিক আছে? এখন আমাকে পি ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখন পি ভ্যালু ক্যালকুলেট করব কিভাবে? যেহেতু কাই স্কোয়ার টেস্ট করতেছি, সো কাই স্কোয়ারের জন্য একটা ফর্মুলা আছে, এই যে কাই টেস্ট, কাই এসকিউ টেস্ট। তো এইখানে আমার এই যে অ্যাকচুয়াল রেঞ্জ আর একটা এক্সপেক্টেড রেঞ্জ লাগবে। তো এইটা আমার কাছে এখন নাই, তো আমি বের করে নিব। আমি কিভাবে বের করব? আমি যদি বের করি, আমার অ্যাকচুয়াল রেঞ্জটা আমি জানি, এই যে আমার অ্যাকচুয়ালি এইটা হয়েছে, তাই না? তো আমি এটাকে কপি করে নিয়ে আসি। আচ্ছা পুরোটা লাগবে, সরি, পুরোটাই কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেঞ্জ। ওকে, এই যে যে আমার অ্যাকচুয়ালি কত হয়েছে, ভার্সন এ থেকে আমার অর্ডার করে নাই কয়জন, করছে কয়জন। আর আমি এক্সপেক্টেড একটা রেঞ্জ বের করব, যেটা আমি এক্সপেক্ট করছি। সো এক্সপেক্টেড এর একটা ফর্মুলা আছে, এইটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এই ফর্মুলাটা এক্সাম হলে দিয়ে দিবে না। এই ফর্মুলাটা কিন্তু আমরা যখন আমাদের এই যে প্রিভিয়াস এই স্ট্যাটিস্টিক্স এর কোর্স করছিলাম মুয়াজ্জেম স্যারের, তখন কিন্তু আমরা কাই স্কয়ার টেস্টে এই ফর্মুলাগুলো মুখস্থ করছিলাম, মনে আছে কিনা আমি জানি না। তো আমি যদি জিনিসটা করি, এটার সিস্টেম হচ্ছে ভার্সন এ
আচ্ছা, এই জিনিসটাই কপি করি। এখানে বসাই, সরি, হ্যাঁ এখানে বসাই, ভ্যালুগুলো মুছে দিই। এক্সপেক্টেড এর আমার ফর্মুলা কি? রো টোটাল ইনটু কলাম টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল, ঠিক আছে? তার মানে আমার এখানে ফর্মুলা হবে ব্র্যাকেট রো টোটাল ভার্সন এ 0, ভার্সন এ 0, এটা রো টোটাল কত, রো টোটাল হচ্ছে 5000 ইনটু কলাম টোটাল, এটার কলাম টোটাল কত, কলাম টোটাল, এইটার কলাম টোটাল হচ্ছে 7951 ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল, এটা পুরোটার গ্র্যান্ড টোটাল কত, 10000। এন্টার দিলে এই যে আমার এটার ভ্যালু চলে আসতেছে। সিমিলারলি এই বি এর জন্য করব, বি এর জন্য আমার রো টোটাল কত, রো টোটাল এই যে বি, বি এর জন্য রো টোটাল হচ্ছে 5000 মাল্টিপ্লাইড বাই কলাম টোটাল কত, কলাম টোটাল 0 এর জন্য মানে এই যে এইটা, ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল, ঠিক আছে? সিমিলারলি 1 এর জন্য যদি করি, 1 এর রো টোটাল কত, রো টোটাল হচ্ছে 5000 ভার্সন এতে, মাল্টিপ্লাইড বাই, সরি ব্র্যাকেটটা দিতে হবে, 5000 মাল্টিপ্লাইড বাই এই যে কলাম টোটাল মানে 2009 ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল। আবার এখানেও সেম জিনিস, আই থিঙ্ক অ্যান্সার সেমই আসবে কারণ এখানে 5000, তো এখানে চেঞ্জ না হওয়ার কারণে অ্যান্সার সেম আসতেছে। 5000 মাল্টিপ্লাইড বাই কলাম টোটাল হচ্ছে এইটা ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল হচ্ছে এইটা, হ্যাঁ সেমই আসবে, হ্যাঁ এই তো। এরপরে আমি চাইলে এখানে আমার একটা গ্র্যান্ড টোটাল বের করতে পারি এই দুইটা যোগ করে, এইখানেও এইখানেও এটা করতে পারি, সরি আমি ভুল করছি, এখানে আসলে সাম করতে হবে, সাম ইকুয়ালস টু সাম, সাম অফ এই দুইটা, হ্যাঁ হ্যাঁ সাম অফ এই দুইটা, এটা হচ্ছে 5000ই হবে, আর এইখানে হচ্ছে সাম অফ এই দুইটা, এই, হ্যাঁ আর এইটা হবে হচ্ছে সাম অফ এই যে এই দুইটা, ঠিক আছে? ওই যে আলটিমেটলি ওইটাই আসতেছে, বাট ভ্যালুগুলা কিন্তু ডিফারেন্ট। আমার এক্সপেক্টেড ছিল হচ্ছে 3995, বাট হয়েছে অ্যাকচুয়ালি 4143, তাই না? তো একটু কিন্তু ডিফারেন্ট জিনিসটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ফর্মুলাটা মনে রাখতে হবে, কিছু করার নেই। যাই হোক, যা হয়েছে হয়েছে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ডাইজ রেসিডুয়াল বের করতে হয়, ঠিক আছে? সেটা কিভাবে করতে হয়? আহ এটার ফর্মুলা হচ্ছে ও মাইনাস ই ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ই। ও হচ্ছে অবজার্ভড মাইনাস ই হচ্ছে এক্সপেক্টেড ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্সপেক্টেড, হ্যাঁ? তার মানে এই সেম জিনিস আরো আসবে, ওয়েট দেখাচ্ছি। আচ্ছা প্যারা নেই, এটা আসবে, হ্যাঁ। তো আমার 0, এটার জন্য আমার অবজার্ভড কি, এখানে ফর্মুলা ইকুয়ালস টু, আমার এখানে অবজার্ভড হচ্ছে গিয়ে এত 4143 এত, মাইনাস এক্সপেক্টেড, এক্সপেক্টেড কত ছিল, 3000 এত, ডিভাইডেড বাই স্কোয়ার রুট SQRT স্কোয়ার রুট অফ এক্সপেক্টেড, এক্সপেক্টেড এর স্কোয়ার রুট করে আমি যদি এন্টার প্রেস করি, তাইলে এই যে আমার একটা ভ্যালু আসছে, ঠিক আছে? সিমিলারলি এখানে আরেকটা বের করতে হবে, বের করে আমি হচ্ছে গিয়ে ফর্মুলা সেম হবে, যে অবজার্ভড, অবজার্ভড হচ্ছে 3000 এত মাইনাস এক্সপেক্টেড, এক্সপেক্টেড কত এত ডিভাইডেড বাই এক্সপেক্টেড এত, ঠিক আছে? এভাবে করে আমার বাকিগুলো আসবে। এখন এইটা পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালুর মধ্যে একটা, এইটা যে পজিটিভ আসতেছে নেগেটিভ আসতেছে, তাই না? এইটা থেকে আমরা ডিসিশন নিতে পারবো। ডিসিশনটা ডিপেন্ড করবে আমাদের এই যে পি ভ্যালুটার উপরে, ঠিক আছে? এই যে আমাদের পি ভ্যালু কই,
আচ্ছা বের করিনি, পি ভ্যালু, এই যে পি ভ্যালুটার উপর ডিপেন্ড করবে। তো পি ভ্যালু কিভাবে বের করবো আমরা কাই স্কোয়ারের জন্য? এই যে কাই স্কোয়ার টেস্টে যাব, যে আমাদের অ্যাকচুয়াল রেঞ্জ কোনটা, অ্যাকচুয়াল রেঞ্জ হচ্ছে এইটা, হ্যাঁ, কমা আমাদের এক্সপেক্টেড রেঞ্জ কি ছিল, এক্সপেক্টেড রেঞ্জ ছিল এইটা। আমি যদি এন্টার প্রেস করি তাহলে এই যে আমার একটা পি ভ্যালু চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, একটু চেক করি এটাই নাকি। হ্যাঁ সেম ওইটাই আসছে, এই যে এখানে আই থিঙ্ক ভুল করছি আমরা কোনো একটা, এটা -2.3 আসার কথা, আমাদের হয়তো অন্য কিছু আসছে। ও আমি স্কোয়ার রুট করি নাই, সরি। আচ্ছা এটা একটু খেয়াল রাখবো পরীক্ষায় যাতে এগুলো ভুল না হয়, ঠিক আছে। তো এরকম করে আমাদের ওয়ানেরও বের করতে হবে। তারপর এইটাকে আমরা কম্পেয়ার করব হচ্ছে এই যে পি ভ্যালুর সাথে, হ্যাঁ। কম্পেয়ার করে আমরা একটা ডিসিশন দিব। ওই যে এখানে স্যার ইন্টারপ্রিটেশন গুলো দেখাইছে যে এ এ মানে হচ্ছে ভার্সন যখন জিরো মানে হচ্ছে 2.33, এটা কি বলছে, অকার্স মোর দ্যান এক্সপেক্টেড এন্ড ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, হ্যাঁ। তারপরে এ যখন 1, এটা হচ্ছে -4 এটা মানে হচ্ছে কি যে 0.00001, মানে পি ভ্যালু হচ্ছে কিন্তু অনেক ছোট। সো এটা বলছে যে অকার্স লেস দ্যান এক্সপেক্টেড, মানে নেগেটিভ ভ্যালু এন্ড ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, তার মানে হচ্ছে গিয়ে লেস দ্যান এক্সপেক্টেড। যেমন এই যে আমার এই যে এখানে কিন্তু 857 হয়েছে, তার মানে অকার্স লেস দ্যান এক্সপেক্টেড, এক্সপেক্টেড ছিল 1000। সো এটাই বলছে যেহেতু নেগেটিভ ভ্যালু মানে পি ভ্যালু হচ্ছে কম, সো আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে কি লেস দ্যান এক্সপেক্টেড। আবার বি জিরো এটা কিন্তু মাইনাসে, সো এটাও হচ্ছে লেস দ্যান এক্সপেক্টেড। আবার 4.6 এটা কিন্তু পজিটিভ ভ্যালু, পি ভ্যালু হচ্ছে বড়, সো এটা হচ্ছে মোর দ্যান এক্সপেক্টেড, ঠিক আছে। তো এইটা দিয়ে আসলে এক্স্যাক্টলি আমিও বুঝি নাই যে ইন্টারপ্রিটেশন গুলা দিয়ে কি বুঝাইতে চাচ্ছে। বেসিকলি আমরা হচ্ছে গিয়ে কাই স্কোয়ারের জন্য যে মেইনলি কিভাবে ইন্টারপ্রিটেশন দিতে হয় এটা একটু গুগল টুগল করে দেখবো, বাট মেইনলি করার সিস্টেম হচ্ছে এইটা, ঠিক আছে। আমাদের ফর্মুলা দেওয়া থাকবে, মানে ফর্মুলা তো আমরা জানবো, ওই ফর্মুলাতে জাস্ট আমরা বসাবো, এই আর কিছু না। আমাদের এরকম একটা টেবিল ক্রিয়েট করে নিতে হবে, ডেফিনেটলি টেবিলটা লাগবে। টেবিলটা ক্রিয়েট করব কি দিয়ে, যে পিভট টেবিল ইউজ করে। এরপরে হচ্ছে কি আমরা ফর্মুলা ইউজ করব। আচ্ছা এখানে স্যার একটা চার্টও বানাইছে, চার্টটা বানায় দেখাই। চার্ট হচ্ছে আমরা যখন এই যে একটা টেবিল ক্রিয়েট করলাম, আমরা টেবিলটা সিলেক্ট করব। সিলেক্ট করে থাকা অবস্থায় যে পিভট অ্যানালাইজ, এইখানে আমরা একটা অপশন দেখব পিভট চার্ট, ঠিক আছে। পিভট অ্যানালাইজ থেকে পিভট চার্ট, পিভট চার্টে যদি যাই তাহলে ওই যে ও আমাকে বাই ডিফল্ট একটা চার্ট বানায় দিবে। আমার যদি এই চার্টটা পছন্দ না হয়, আমি হচ্ছে গিয়ে ডিজাইনে যাব, ডিজাইন থেকে মানে চার্টটা সিলেক্ট করা অবস্থায় ডিজাইনে যাব, যে আমি এই যে একদম লাস্টে যে চেঞ্জ চার্ট টাইপ একটা অপশন আছে, এখান থেকে আমি চাইলে আমার পছন্দ মতো একটা চার্ট সিলেক্ট করতে পারবো। স্যার মনে হয় এটা সিলেক্ট করছিল, মানে এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। এখানে দেখাচ্ছি যে ভার্সন এ হচ্ছে গিয়ে টোটাল কিন্তু এই যে 5000, ভার্সন বি ও টোটাল 5000, এর মধ্যে 4000ই হচ্ছে গিয়ে জিরো, এই যে বেশিরভাগই জিরো, অল্প কিছু হচ্ছে ওয়ান। আর এখানে হচ্ছে গিয়ে তার থেকে একটু বেশি হচ্ছে গিয়ে ওয়ান, মানে বেশি মানুষ বি থেকে অর্ডার করছে, ঠিক আছে। এই আর কি। এরকম আমি চাইলে অন্য যে কোনো চার্ট ইউজ করতে পারি এখানে এইটার জায়গায়, ঠিক আছে। আমি চাইলে যে এরকম কিছু ইউজ করতে পারি, তাহলে আমি এক্স্যাক্টলি দেখতে পাবো যে আমার এটার ভ্যালু কত, হুম, আর এটার ভ্যালু কত, এটা হচ্ছে গিয়ে বুঝতে পারবো এই চার্ট থেকেই, হ্যাঁ। আচ্ছা এটা ছিল হচ্ছে কাই স্কোয়ার টেস্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট। আর একটা হচ্ছে গুড অফ ফিটনেস, নাকি গুডনেস অফ ফিটনেস, আচ্ছা। হুম। আচ্ছা এটা কিভাবে করব, এটা যদি দেখাই, বেসিক্যালি আমাকে এরকম একটা জিনিস দিয়ে দিছে। আমার হচ্ছে অবজারভেশন 1 2 3 এরকম আছে, আর কাস্টমার ভিজিটস হচ্ছে এরকম একটা ডেটাবেস। তো ওইখান থেকে এই জিনিসটা দেওয়া আছে
যে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে যে মানডেতে 42, টিউসডেতে 55, ওয়েডনেসডেতে 39, এরকম টোটাল হচ্ছে 350। হ্যাঁ, এখন একটা নাল হাইপোথিসিস ধরে নিছে, বলছে যে কাস্টমার ফ্রিকোয়েন্সি ইজ দ্য সেম অন এভরি ডে। আমরা দেখে নিলাম যে কাস্টমার ফ্রিকোয়েন্সি সেম। আর অল্টারনেট হাইপোথিসিসে আমি বললাম যে না, মানে কাস্টমার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট অ্যাট লিস্ট অন ওয়ান ডে, তার মানে কাস্টমার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে, তাই না? এটাই। তো আমাকে এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, এখানে কি দিছে, এটা কমেন্ট? আচ্ছা না, যাই হোক। তো অবজার্ভ হচ্ছে গিয়ে আমি জানি, আমাকে দিয়ে দিছে এটা। এখন আমার এক্সপেক্টেড কি হবে? আমার এক্সপেক্টেড হচ্ছে গিয়ে এক্সপেক্টেড 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 হ্যাঁ, এখানে আমার এক্সপেক্টেডটা কি? আমার এক্সপেক্টেড হচ্ছে গিয়ে আমি ভাবতেছি যে আমার যেহেতু নাল হাইপোথিসিস হচ্ছে আমি ধরেই নিছি যে কাস্টমার ফ্রিকোয়েন্সি সেম অন এভরিডে, তার মানে ডেফিনেটলি আমি এক্সপেক্ট করতেছি যে আমার 7 দিনই হচ্ছে গিয়ে কাস্টমারটা সেম, তাই না? মানে মানডেতে যে পরিমাণ কাস্টমার, আমার টিউসডে তো সেম পরিমাণ কাস্টমার। তো আমার টোটাল কাস্টমারই হচ্ছে গিয়ে 350। তাইলে আমি এইখানে কিভাবে বের করব? 350 ডিভাইডেড বাই 7, তাই না? তার মানে হচ্ছে কি আমার প্রত্যেক দিন কয়জন করে কাস্টমার আসতেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ কাস্টমার। সো আমি ইকুয়াল দিয়ে 350 ডিভাইডেড বাই, আচ্ছা 350 এটা হচ্ছে ফিক্স থাকবে, যেহেতু চেঞ্জ করবো আমরা এটা। সো ডলার সাইন, এটা হচ্ছে কত, E9 আই থিঙ্ক, না E10, ডলার সাইন 10, হ্যাঁ E10 ডিভাইডেড বাই, আমরা হচ্ছে গিয়ে নাম্বার অফ ডেজ দিব, ডেজ মানে এক উইকে তো 7 দিন, আমরা চাইলে ডিরেক্ট 7 দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে কাউন্ট করতে পারি, কাউন্ট কাউন্ট করে আমরা এই যে এইটা সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই যে এইটা সিলেক্ট করে দিতে পারি, এটা হচ্ছে, সরি এটা পুরাটা না, এই কয়দিন। আর হচ্ছে এইটাকে আবার ফিক্স করে দিতে হবে পরে যখন আমরা আবার ফিল হ্যান্ডেল ইউজ করব, যাতে জিনিসটা নিচে নেমে না যায়। দিয়ে আমি যদি এন্টার দেই, ইয়েস, তাইলে কোন এক জায়গায় ভুল হচ্ছে। আচ্ছা যাই হোক, 7 দিয়ে করি আপাতত। তাহলে এই যে আমার 50 আসতেছে, তার মানে আমার প্রত্যেক দিনই হচ্ছে গিয়ে 50 আসবে, ঠিক আছে? তাহলে 350 হচ্ছে এইটা। এখন আমি আমার স্ট্যান্ডার্ডাইজ রেসিডুয়াল কিভাবে বের করব? বের করার সিস্টেম হচ্ছে যে ইকুয়াল টু অবজার্ভড হচ্ছে এত, মাইনাস এক্সপেক্টেড, এক্সপেক্টেড হচ্ছে এত, ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ SQRT স্কোয়ার রুট অফ এক্সপেক্টেড, ঠিক আছে? ইকুয়াল দিলে হচ্ছে আমি এই যে আমার রেসিডুয়াল পেয়ে গেলাম। পরে আমি ফিল হ্যান্ডেল ইউজ করলে আমি বাকি সবগুলা পেয়ে যাব। হ্যাঁ, এখন আমার কাই স্কোয়ারের আমার ভ্যালু যদি বের করতে যাই, তাহলে ইকুয়াল দিয়ে কাই টেস্ট করে আমার অ্যাকচুয়াল রেঞ্জ কোনটা, এই যে এইটা, কমা আমার এক্সপেক্টেড রেঞ্জ কোনটা, এই যে এইটা, দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে এই যে আমার একটা ভ্যালু চলে আসছে, ঠিক আছে? এই যে, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমি এইটা থেকে একটা ইন্টারপ্রিটেশন দিতে পারবো। কিরকম ইন্টারপ্রিটেশন? যেমন এই যে আমি ফ্রাইডের জন্য ইন্টারপ্রিটেশন দিলাম কি 2.28 আসছে, ঠিক আছে? বাট আমার পি ভ্যালু কিন্তু 0.001, তার মানে অনেক বেশি আসছে। তার মানে অকার্স মোর দ্যান এক্সপেক্টেড, তার মানে হচ্ছে কি যেহেতু বেশি আসছে, তার মানে ডেফিনেটলি মোর দ্যান এক্সপেক্টেড এন্ড স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, ঠিক আছে? আর স্যাটারডে তো সেম, যেহেতু পজিটিভ ভ্যালু আসছে, তার মানে হচ্ছে অকার্স মোর দ্যান এক্সপেক্টেড। আর সানডেতে কিন্তু আবার নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে এই যে এটা থেকে নেগেটিভ, তার মানে হচ্ছে গিয়ে সানডেতে হচ্ছে গিয়ে অকার্স লেস দ্যান এক্সপেক্টেড। হ্যাঁ, আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কেন বলতেছি, কারণ আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম 0.05 হচ্ছে আমাদের আলফার ভ্যালু। তো 0.05 এর থেকে যেহেতু এইটা অনেক ছোট আসছে, তাইলে আই থিঙ্ক স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এর জন্য এরকম কিছু একটা, ভুলে গেছি আসলে। এটা আমি আগের ভিডিও গুলাতে ভালো করে বুঝাইছিলাম, মানে ইন্টারপ্রিটেশনটা ওই অনুযায়ী আর কি ইন্টারপ্রিটেশনটা হবে, এটা আর কি আমারও একটু দেখতে হবে। হ্যাঁ, তো আগের ভিডিও গুলো যদি হাইপোথিসিস এর করে আসি, তাইলে এইটা বুঝতে আরো ইজি হবে, ইন্টারপ্রিটেশন গুলাও। হ্যাঁ, আর এছাড়াও স্ট্যাটিস্টিক্স এর ইন্টারপ্রিটেশন যেহেতু ছোট, কোনো একটা ইউটিউবের ভিডিও টিডিও দেখে ফেললেও হবে, বা একটু কোন একটা এআই ইউজ করলেও হবে, যে আমাকে হচ্ছে গিয়ে সবগুলার ইন্টারপ্রিটেশন কি টাইপের হবে এন্ড কিসের বেসিসে দিব, ওইটার যাতে একটা লিস্ট বানায় দেয়। হ্যাঁ,
তো এটাই ছিল হচ্ছে কি হাইপোথিসিসের লাস্টের যেটা ওইটা কাই স্কোয়ার টেস্ট, আর বাকি দুইটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আছে। হ্যাঁ, এই তো মোটামুটি এগুলাই ছিল, এগুলাই আছে হচ্ছে কি আমাদের ইয়াতে। আর আর মনে হয় না আর কিছু আছে, সবই কভার করছি। হ্যাঁ, যতদূর মনে পড়ে কম বেশি সবই কভার করছি। আচ্ছা, টাইম সিরিজ ফরকাস্টিংটা বাকি আছে, এটা দেখি কালকে আধা ঘন্টা দেখাই দিব না, আধা ঘন্টা একটা ছোট একটা ভিডিও দিয়ে টাইম সিরিজ ফরকাস্টিং, রিগ্রেশন ফরকাস্টিংটা দেখাই দিব না, হাফ এন আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিস। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিতাম, সেটা হচ্ছে আমরা এই যে কাই স্কোয়ার টেস্ট থেকে দেখা, আমি যখন পিভট টেবিল দিয়ে আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করতেছি, তখন আমি যদি পিভট অ্যানালাইসে যাই, পিভট অ্যানালাইসে গেলে এই যে মাঝখানে একটা ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন আছে, আমি যদি স্লাইসার ইনসার্ট করি, তখন আমাকে এই যে এখান থেকে স্লাইসারের একটা অপশন সিলেক্ট করে দিলাম, আমি ওয়েব পেজ আর অর্ডার, এটা দিয়ে আমি যদি ওকে দিয়ে দিই, তখন আমাকে এই যে স্লাইসার চলে আসবে। ঠিক আছে, এই যে দুইটা স্লাইসার আমি ইনসার্ট করলাম। আমি ভার্সন এ দিলে আমাকে শুধু ভার্সন এর ভ্যালু দেখাবে, আমি বি দিলে শুধু বি দেখাবে। আমি যদি মাল্টিপল সিলেক্ট করতে চাই, আমি টিক দিয়ে মাল্টিপল সিলেক্ট করতে পারবো। আমি যদি ফিল্টার অফ করে দিই তাহলে এটা, আবার আমি শুধু জিরোর ভ্যালু দেখতে চাইলে জিরো দেখাবে, ওয়ান দেখতে চাইলে ওয়ান দেখাবে। এটা হচ্ছে যে মিডে আসছিল, অনেকে একটু বুঝতে পারো নাই, এটা হচ্ছে গিয়ে ওইভাবে স্লাইসার ইনসার্ট করে, কিছুই না, জাস্ট কি করলাম, পিভট টেবিলটা, আচ্ছা এটা একটু মুছে দিই। পিভট টেবিলটা সিলেক্ট করলাম, করে আমি যদি পিভট অ্যানালাইসিস যাই, তাহলে ইনসার্ট স্লাইসার একটা অপশন আছে, ওইখান থেকে হচ্ছে কি আমি যে কোনো স্লাইসার অ্যাড করতে পারবো। তো আমি হচ্ছে কি ওয়েব পেজ আর অর্ডারের জন্য স্লাইসার অ্যাড করলাম। ঠিক আছে, আবার মাল্টিপল স্লাইসারকে কানেক্ট করা যায়, কিভাবে কানেক্ট করে, এটা হচ্ছে যে স্লাইসারের অপশনে গিয়ে এই যে রিপোর্ট কানেকশনে গিয়ে এই যে আমি চাইলে দুইটা স্লাইসারের এখানে ও এনেবল করে দিয়ে ওকে দিয়ে দিতে পারবো। তাইলে হচ্ছে কি এই যে ডিড নট অর্ডারের একটা স্লাইসার অ্যাড হয়ে গেল। আমি যদি এখন ভার্সন প্রেস করি আর আমি যদি অর্ডার প্রেস করি, তাহলে আমার এই যে পুরোটা একসাথে দেখাচ্ছে, এই আর কি। ঠিক আছে, এই তো, তাহলে বাকি সব ভিডিওতে দেওয়া আছে, প্র্যাকটিস করতে থাকো তাইলেই হবে। রাফিন চাঁদমান।